হায় আল্লাহ, আমার কপালটা এইভাবেই পুড়িয়ে দিল। অফিসে জয়েন করতে না করতে একটা দুর্ঘটনা ঘটে গেল। যাই গিয়ে দেখি ম্যাডাম কি বলে। দেরি হলে তো আবার চেঁচামেচি শুরু করবে। এ বলে আকাশ যেতে লাগলো মীরার কেবিনে। এইদিকে মীরা রাগে সাপের মতো ফোঁস করতেছে আর মনে মনে বলতেছে, এই ছেলের সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার, আবার আমার মুখে মুখে তর্ক করার। আজকে তাকে এই অফিস থেকে বের করেই ছাড়বো। মীরা এসব মনে মনে বলতেছে আর আকাশ তো 101টা গালি দিতেছে। এদিকে আকাশ ভয়ে ভয়ে মীরার কেবিনের সামনে এসে বলতে লাগলো, মে আই কামিন ম্যাম? ইয়েস, কামিন। ম্যাম, আমাকে ডেকেছেন আপনি? দেখেছি। এই নেন আপনার 1 মাসের স্যালারি আর রিজাইন লেটার। আপনি আর এই অফিসের কর্মচারী না, আপনি চলে যেতে পারেন এখান থেকে। প্লিজ ম্যাম, এমনটা করবেন না। দীর্ঘ 3 মাস ঘোরাঘুরি করে এই অফিসে চাকরি পেয়েছি। ঘরে আমার বউ বাচ্চা আছে। প্লিজ ম্যাম, আমাকে বের করে দিবেন না। আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। হোয়াট? আপনার বউ বাচ্চা আছে এটা আপনি কালকে ইন্টারভিউ এর সময় বলেন নাই কেন? আমাদের অফিসে বিবাহিত কোনো পুরুষদের চাকরি দেওয়া হয় না। আপনি চলে যেতে পারেন। ম্যাম, আমার বিয়ে হয় নাই, আমার জন্য পাত্রী দেখতেছে। প্লিজ ম্যাম, আমি যদি চাকরি না করি তাহলে আমি আমার পরিবারকে খাওয়াবো কি? ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। এটা আপনার ব্যাপার। আপনার পরিবারকে আপনি কি খাওয়াবেন এটা আপনি জানেন। আমি কিছু করতে পারবো না। আমি একবার যা বলি তাই করি। আপনাকে এই অফিস থেকে চলে যেতে বলেছি, চলে যান। আকাশ রিজাইন লেটারটা হাতে নিয়ে যেই চলে যেতে যাবে এমন সময় আবার পিছন থেকে বলে উঠল মীরা, রিজাইন লেটার তো নিয়ে যাচ্ছেন, এই টাকাগুলো কে নিবে? এই টাকাগুলো নিয়ে যান। আমি সৎ ও হালালভাবে উপার্জন করে খেতে চাই। এইভাবে আপনার টাকা নিয়ে আমি খেতে চাই না। মাফ করবেন আমাকে। আর সরি, সিঁড়িতে সত্যি আপনাকে দেখতে পাই নাই। এ বলে আকাশ কেবিন থেকে বের হয়ে চলে আসলো তার কেবিনে। ফাইলটা নিয়ে চলে যাচ্ছে এমন সময় পাশের কেবিন থেকে একজন বলতে লাগলো, ভাই, আপনার কপালটাই খারাপ। এই মেম যেই রাগি, একটা কিছু কাজে ভুল হলেই বকা দেয়। তাই আপনি কোথায় যাইতেছেন এখন ফাইল নিয়ে? আর হাতে এটা কিসের কাগজ? কিসের কাগজ আর হবে এটা? রিজাইন লেটার ছাড়া সামান্য একটা ভুলের কারণে আজকে আমাকে এই অফিস থেকে চলে যেতে হচ্ছে। দেখছেন তো ভাই, যান তাহলে। আমাকে যদি কথা বলতে দেখে তাহলে আবার আমার উপর অত্যাচার শুরু করবে। আকাশ আর কিছু না বলে অফিস থেকে বের হয়ে চলে আসলো গেটের বাহিরে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে এমন সময় একটা গাড়ি এসে আকাশের সামনে দাঁড়াতেই গাড়ির ভিতর থেকে একজন ভদ্রলোক বলতে লাগলো, এই ছেলে, এইভাবে হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আর কালকে না তুমি ইন্টারভিউ দিয়েছো? জি স্যার, ইন্টারভিউ তো দিয়েছি, তবে আজকে একটু দেরিতে এসেছি। আর ম্যাম, এবং আমার সাথে একটা অঘটন ঘটে গেছে, তাই ম্যাম আমাকে অফিস থেকে রিজাইন দিয়ে বের করে দিয়েছে। তুমি আমার সাথে আসো, দেখি তোমাকে অফিস থেকে বের করে দিল কে। এই বলে পারভেজ আলম আকাশকে নিয়ে চলে আসলো তার কেবিনে। এসে দেখে মীরা বসে বসে কাজ করতেছে। মীরা তার বাবার সাথে আকাশকে দেখে আবারও রাগী কণ্ঠে বলতে লাগলো, এই, তুই আবার এখানে কি করতে এসেছিস? মীরা, তুই এই ছেলেটাকে অফিস থেকে বের করে দিয়েছিস কেন সেটা বল আগে আমাকে। এই ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমি তাকে বের করে দিয়েছি। ওর মতো ছেলে আমাদের অফিসে দরকার নেই। তুই জানিস ওর পড়ালেখা কতটুকু আর সে এই কাজে কতটুকু এক্সপার্ট? না জেনে তুই তাকে বের করে দিলি। আব্বু, তুমি সামান্য একজন কর্মচারীর কারণে আমাকে মারতে পারলে? আমি আর অফিসেই আসবো না। যা এখান থেকে। কাল থেকে তোর অফিসে আসার দরকার নেই। আমি একাই অফিসটা সামলে নিতে পারবো। পারভেজের কথা শুনে মীরা ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশকে বসতে বলে পারভেজ আলমও বসে পড়লো চেয়ারে আর বলতে লাগলো, আকাশ, তুমি মীরার কথায় রাগ করো না। আসলে মেয়েটা একটু বেশি রাগী, তো তাই সে কখন কি করে বসে সে নিজেও জানে না। তুমি তোমার কেবিনে যাও, আমি একটু রেস্ট করে আসতেছি। পরে নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে স্যার, যাই তাহলে আমি এখন। আকাশ চলে গেল তার কেবিনে। আকাশকে আবার আসতে দেখে পাশে কেবিনে হৃদয় ভাই বলতে লাগলো, কি ব্যাপার, আবার চলে আসলেন যে? বড় স্যার নিয়ে এসেছে নাকি? উনি আবার নিয়ে এসেছে আমাকে। আচ্ছা ভাই, সবচাইতে বেশি এই অফিসে থাকে কে, বড় স্যার নাকি তার মেয়ে? সবচাইতে বেশি তাকে এখন তার মেয়ে।
উনি রাগী হলেও মন ভালো আছে তার। একটু আগেই না বললে আপনার ম্যাডাম অনেক খারাপ, আর এখন বলতেছেন তার মন ভালো? বুঝলাম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে, আমার ম্যাডাম যখন কাজ দিবে, কাজটা শেষ করে সারাদিন কথা বললেও কিছু বলবে না উনি। আর কাজের মাঝে যদি কথা বলি, তাহলে ওনার থেকে খারাপ আর কেউ হয় না এই সময়। ও আচ্ছা, তাহলে কাজ করেন এখন। স্যার আসবে একটু পর, নতুন কাজ বুঝাবে বলল। আপনি ঘুরে ঘুরে দেখেন একবার, আপনি তো নতুন এসেছেন, স্যার আপনাকে কাজ বুঝিয়ে দিবে। তাই করি, গিয়ে একবার ঘুরে দেখে আসি। এই বলে আকাশ তার কেবিন থেকে ওঠে, পুরো অফিসটা একবার ঘুরে দেখে আবারও চলে আসলো তার কেবিনে। এসে দেখে মীরা ম্যাম বসে আছে। মীরাকে দেখে আকাশ কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, ম্যাম আপনি কখন আসলেন? 5 মিনিট হয়েছে এসেছি। আব্বুর কাছ থেকে আমাকে চর খাইয়েছেন না, এটার প্রতিশোধ আমি নিব, দেখে নিয়েন। আব্বু বাড়িতে যাক, এরপর এই নেন এই ফাইলগুলো, যত ভুল আছে সমাধান করে আব্বুর কাছে দিয়ে আসেন গিয়ে। 1 ঘন্টা সময় দিলাম। ম্যাম এইখানে তো অনেকগুলো ফাইল, প্রত্যেকটা ফাইল দেখতেই তো সময় লাগবে 30 মিনিট করে। আপনি 1 ঘন্টা সময় দিয়েছেন, আমি এইগুলো সমাধান করব কি করে? আমি কিছুই জানি না। আপনাকে 1 ঘন্টা সময় দিয়েছি, এই 1 ঘন্টার ভেতর কাজ শেষ করে আব্বুর কেবিনে দিয়ে আসবেন। গেলাম আমি এখন। কি আজব ম্যাডাম রে বাবা, এটা তো দেখি গিরগিটির চেয়েও বেশি রং বদলায়। আপনার যদি মনে হয় আমি গিরগিটির চেয়েও বেশি রং বদলাই, তাহলে ঠিক ধরেছেন। এখন আমার রং বদলানোটা দেখবেন। এ বলে মীরা ম্যাম চলে গেল তার আব্বুর কেবিনে। দুইজন বসে নতুন একটা প্রজেক্ট তৈরি করছে। প্রায় ঘন্টাখানেক পর আকাশ এসে দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কামিন স্যার? ইয়েস, কামিন। আকাশ কিছু বলবে নাকি? স্যার এই নেন, সবগুলো ফাইল দেখে দিয়েছি, যা যা ভুল ছিল সব সমাধান করে দিয়েছি। হঠাৎ কি বলতেছো এইসব? প্রত্যেকটা কাজ 50 লক্ষ টাকার, আর তুমি কি না বলতেছো যে 1 ঘন্টা সব কিছু সমাধান করে ফেলেছো। স্যার আপনি একবার দেখে নেন, ঠিক আছে কিনা। আশা করি কোনো ভুল হবে না, তবু আপনি একবার দেখে নেন। পারভেজ আলম ফাইলগুলো দেখতে লাগলো। দেখা শেষ করে আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে মীরা বলতে লাগলো, আব্বু, তুমি এইভাবে ওর দিকে তাকিয়ে আছো কেন? মীরা, তুই নিজেই দেখে নে, একটা জায়গায় ও ভুল নেই। আকাশ, তুমি কিভাবে পারলে 1 ঘন্টায় এই ফাইলগুলো দেখতে? আমি আগেও এই কাজ করেছি, তাই অভিজ্ঞতা ছিল। আর কোনো কাজ থাকলে দেন। আর কাজ নেই, আজকে তুমি চলে যাও বাসায়। কালকে সকাল 8টায় অফিসে থাকবে, দেরি যাতে না হয়। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ ছুটি দেওয়ার জন্য। আকাশ চলে গেল বাসায়। এইদিকে মীরা তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমাদের কাছে তো আরো ফাইল ছিল, ওগুলোর কাজও করিয়ে নিতে তাকে দিয়ে। ছুটি দেওয়ার কি দরকার ছিল? আমি কেন ছুটি দিয়েছি তাকে এটা শুধু আমি জানি। আর শোন, কারোর সাথে খারাপ ব্যবহার করিস না। ছেলেটাকে আমি নিয়ে এসেছি আমাদের অফিসের ভালোর জন্য। তোকে যদি এই 8টা ফাইল দিয়ে বলতাম 1 ঘন্টার ভিতরে সমাধান করে দিতে পারতি নাকি? না আব্বু, পারতাম না। তাহলে তুইও আর তাকে কিছু বলিস না, যা কাজ করার করবি। আমি যেন আর কোনো কমপ্লেন না পাই কারো কাছে। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি যাই। ফ্রেশ হয়ে মীরা নিচে গেল। নিচে গিয়ে দেখে তার আম্মু বসে আছে। পারভিন বেগমের পাশে বসতেই পারভিন বেগম বলতে লাগলো, দিন দিন শুকিয়ে যাইতেছিস তুই। বলতেছে বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল, বিয়ে করিস না কেন? আব্বু, আমার মনের মতন যেই দিন ছেলে পাবো ওই দিন আমি বিয়ে করব, এর আগে বিয়ে করব না। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো, তুই অফিসের সবার সাথে খারাপ ব্যবহার করিস কেন? একজনের জন্য তুই সবার সাথে খারাপ ব্যবহার করবি? আম্মু, তুমি তো সব জানো। আমি একজনকে খুব ভালোবাসি, সে আমাকে ভালোবেসেছিল শুধু আমাদের টাকা পয়সার জন্য। থাক, বাদ দে এসব কথা। ভালো একটা পাত্র পেলেই বিয়ে দিব আবার তোকে। আম্মু, আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে কে? আমি আর বিয়ে করতে চাই না, আমি একা থাকতে চাই, সব সময় একা। বাদ দে তো এসব কথা। আল্লাহ দেখবি তোর জন্য ঠিক একজনকে পাঠাবে। চল আমার সাথে খাবার খাবি। আম্মু চলো। মীরা খাবার খেয়ে নিল তার মায়ের সাথে। এদিকে আকাশ পড়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে তার ছোট বোন বলতে লাগলো, আই ভাইয়া, উঠ, আর কত ঘুমাবি? সেই দুপুরে এসে ঘুমিয়েছিস, এখন সন্ধ্যা হয়ে গেছে।
এখনো ঘুমোচ্ছিস? তুই না বলেছিলি আমাকে নিয়ে বাইরে ফুচকা খেতে যাবি? আহ আরিয়া, যা তো, আমাকে ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে একটু। আচ্ছা, তুমি ঘুমো, আমি আম্মুকে পাঠাচ্ছি, আম্মু এসে তোমাকে ধরবে। যে আরিয়া চলে যেতে যাবে এমন সময় আকাশ বিছানা থেকে লাফ দিয়ে উঠে আরিয়ার হাত ধরে পড়তে লাগলো। আরিয়া বোন আমার, এমন করিস না, আমাকে আর 1 ঘন্টা ঘুমাতে দে, আমি তোকে 1 ঘন্টা পর নিয়ে যাব। 1 ঘন্টাও না, তুমি এখন উঠবে, এক্ষুনি যাব আমি। তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমিও রেডি হতে আসছি। আচ্ছা যা, রেডি হয়ে আয়, আমিও রেডি হয়ে আসতেছি। এই বলে আরিয়া চলে গেল তার রুমে। এদিকে আকাশ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে আরিয়া বসে আছে। চল যাই এখন। আম্মু, আমি আরিয়াকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু তোদের না দেখতে পেয়ে আবার তোর আব্বু বকাঝকা করবে। ঠিক আছে আম্মু, চলে আসবো, চিন্তা করো না। আরিয়া একটা কালো বোরকা পরে আকাশের সাথে চলে গেল পার্কে। এখনো সূর্য অস্ত্র যায়নি। আকাশ আর আরিয়া বসে বাদাম খাচ্ছে। এমন সময় কোথা থেকে যেন মীরা এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে, তুই না বলেছিলি তোর বউ নেই, তাহলে এটা কে তোর সাথে? ম্যাম, এটা আমার ছোট বোন। সবাই একই কথা বলে, যখন ধরা পড়ে যায় তখন সবাই ছোট বোন বা মামাতো বোন বানিয়ে ফেলে। কালকে অফিসে আসিস, রিজাইন লেটার দিয়ে দেবো তোকে। এই বলে মীরা চলে গেল ওই দিকে। আরিয়া তো হাঁ করে তাকিয়ে আছে মীরা যাওয়ার দিকে। আরিয়াকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আকাশ বলতে লাগলো, কি রে, তুই এইভাবে হা করে তাকিয়ে আছিস কেন ওর দিকে? ভাবতেছি একটা জিনিস, তুই আবার কি ভাবতেছিস? কোনোভাবে ওই মেয়েটা আবার তোমার প্রেমে পড়ে যায় নাই তো? হঠাৎ করে সামনে এসে এভাবে রিয়াক্ট করা, আবার মুচকি হাসি দেওয়া, কুছ তো গড়বড় হ্যাঁ। আরে তুই যা ভাবতেছিস এসব কিছুই না। এই মেয়েটা হয়তো মানসিক রোগী, শুধু শুধু অফিসের সবার উপর চিৎকার চেঁচামেচি করে। বুঝতে পেরেছি, এখন চলো ফুচকা খাবো। চলো। আকাশ আরিয়াকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। দুজন ফুচকা খেয়ে বিল দিয়ে চলে গেল বাসায়। এদিকে মীরার বাসায় আসতেই তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তুমি না বলেছিলে আমাদের অফিসে কোনো বিবাহিত ছেলে কাজ করে না? তো কি হয়েছে? তাহলে আকাশকে কেন কাজ দিয়েছো? একটু আগে দেখে আসলাম সে একটা মেয়ের হাত ধরে পার্কে ঘুরোঘুরি করতেছে। তুই আর ভালো হলি না মীরা, ওইটা তো আকাশের বোন, ও হতে পারে। আজাইরা সন্দেহ করা বাদ দে, বুঝেছিস? কিন্তু আব্বু, আকাশ যে মেয়েটার হাত ধরেছে ওইটা। তুই দয়া করে যা, তোর এইখান থেকে তোর আজাইরা পেঁচাল আমার একদম ভালো লাগে না। একটা কথা বারবার বলতে থাকিস তুই। মীরা রাগে আর কিছু বলল না তার আব্বুকে। ওইখান থেকে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলো, আকাশের কথা আমার এত মনে পড়তেছে কেন? আমি কেন আজকে এত রাগ দেখিয়েছি আকাশের উপর? হে আল্লাহ, আমার কি হয়েছে হঠাৎ? এইসব মীরা চোখ বন্ধ করে ভাবতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, কি রে মীরা, আজকে দেখলাম পার্কে একটা ছেলের সাথে ঝগড়া লাগতেছিলি, কি হয়েছিল পার্কে? আরে তেমন কিছু নাই, এমনিতেই কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আর কি। হঠাৎ সবার উপরে রাগ দেখাই, চিৎকার চেঁচামেচি করি। ও আচ্ছা, আজকে একটু আমার অফিসে আসিস তো, আমি একটা প্রজেক্ট বুঝাচ্ছি না, তুই এসে একটু বুঝিয়ে দিয়ে যাস। আচ্ছা, আমি কালকে সকাল 11টায় তোর অফিসে থাকবো। আর একটা কথা, তোর কাছে কি ডক্টর জাকিরের নাম্বার আছে? আছে। কেন, ওনার নাম্বার দিয়ে কি করবি? ওনার সাথে একটু কথা বলার ছিল, তাই আর কি। যাবো ভাবতেছি ওনাকে ফোন দিয়ে। আচ্ছা, আমি নাম্বারটা তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, তুই কথা বলে নিস। ঠিক আছে, পাঠিয়ে দে তাহলে, আমি কথা বলে নিতেছি। মীরা ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। মীরাকে দেখে তার আম্মু বলতে লাগলো, মীরা, এইদিকে আয়, তোর জন্য কয়েকটা ছেলে দেখেছি, দেখ তো এইখান থেকে তোর পছন্দ হয় কিনা কাউকে। আম্মু, আমি তো বলেছি এখন বিয়ে করব না, আমার মনের মতো কাউকে পাইলে বিয়ে করব। আর তোমরা যদি আমাকে বোঝা মনে করো তোমাদের, তাহলে বলতে পারো, আমি অন্য কোনো বাসায় গিয়ে থাকবো। মীরা, এটা বলতে পারলি মা তুই? তোর কষ্ট হবে বলে আমরা দ্বিতীয় কোনো বাচ্চা নেই, আর তুই এখন বলতেছিস আমরা তোকে বোঝা মনে করি? সরি আম্মু, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে।
আমরা বুঝতে পারতেছি তোর পরিস্থিতি। মীরার আব্বু, আপনি কিছু একটা করেন মীরার জন্য। আমি যে আর আমার মেয়ের কষ্ট দেখতে পারতেছি না। মীরা, 1 সপ্তাহ পর আমাদের একটা বড় প্রজেক্টের ডিল হবে আমেরিকাতে। তুই না হয় কয়েকদিনের জন্য আমেরিকা থেকে ঘুরে আয়, মনটাও হালকা হবে। মীরা, তোর আব্বু একদম ঠিক বলেছে। তুই কয়েকদিনের জন্য আমেরিকা থেকে ঘুরে আয়, এতে করে তোর মন মানসিকতা ভালো হবে। ঠিক আছে আম্মু, তবে আমি ওইখানে একা একা গিয়ে কি করব? আমার সাথে তো কাউকে পাঠাতে হবে। আমার অফিসে নতুন যে কয়েকজন লোক ঢুকেছে তাদের মধ্যে না হয় তুই একজনকে নিয়ে নিস। কালকে নিবি, কালকে রাতে আমাকে জানিয়ে দিস, আমি না হয় তাকে বলে দেব। ঠিক আছে আব্বু। আম্মু, আমাকে খাবার দাও, আমার খুব ক্ষুধা লাগছে। টেবিলে গিয়ে বস, আমি আসতেছি। মীরা চলে গেল টেবিলে। এদিকে আকাশ বসে আছে সোফায়। এমন সময় আরিয়া তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, এবার মনে হয় আমার ভাইয়াকে কন্ট্রোল করার জন্য একটা মেয়ে পেয়ে গেছি। তাই নাকি? তাড়াতাড়ি নাম ঠিকানা বলে ফেল, আমি কালকেই বিয়ের প্রস্তাব পাঠাবো তাদের বাসায়। আম্মু, এখন না, আর কয়েকটা দিন যাক, এরপর বলবো। আর মেয়েটার নাম এবং ঠিকানা আমি জানি না, সবকিছু জানতেও তো টাইম লাগবে। যত তাড়াতাড়ি পারিস জেনে আমাকে জানাবি তুই। এবার আকাশের বিয়েটা দিয়েই ছাড়বো। আরিয়ার কোনোদিন আমাকে বলিস তোকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, আমি নিয়েই যাব না তোকে। অবশেষে কিনা তুই আমার অফিসের ম্যামের দিকে নজর দিয়েছিস। নজর দিয়েছি তো কি হয়েছে? মেয়েটার দিকে তো তুমি একবারও তাকাও নাই, সব সময় মাথা নিচু করে মেয়েটার সাথে কথা বলো। তোমার অফিসের বস কিন্তু সেই সুন্দরী, আমার থেকেও বেশি সুন্দরী। পারলে একবার তাকিয়ে দেখো। আরিয়া যা বলেছে সব সত্যি বলেছেন। আমি মেয়েদের দিকে তাকিয়ে কথা বলতে পারি না, তাই মাথা নিচু করেই সব সময় কথা বলি। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে ল্যাপটপে মুভি দেখতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু রবিন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রবিন বলে উঠল, কি মামা, কেমন আছো? অনেকদিন পর কথা হলো তোর সাথে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তা তুই কেমন আছিস? আমি তো বিন্দাস আছি। তা তো থাকবি, আমেরিকায় একবারে সেটেল হয়ে গেছিস, আমাদের কথা কি আর মনে পড়বে তোদের? না রে বন্ধু, এখানে থাকলেও তেমন ভালো লাগে না। আমাদের বাংলাদেশে আর আমেরিকা অনেক তফাৎ আছে, দেখে আমি আবারও বাংলাদেশে চলে যাব। আচ্ছা আসিস তাহলে। আকাশ আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেল অফিসে। কেবিনে বসে এমন সময় অফিসে বস আকাশে কেবিনে আসলো। আর আপনি আসতে গেলেন কেন? আমাকে একবার বললেই তো আমি চলে যেতাম আপনার কেবিনে। সমস্যা নেই, আমি ঘুরে ঘুরে দেখেছিলাম আর কি। এই নাও ফাইলগুলো, দেখে সন্ধ্যায় আমাকে দিয়ে যাবে। ঠিক আছে স্যার। স্যার চলে যেতেই আকাশ আবারও তার কাজে মন বসালো। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই তার। এমন সময় তার কেবিনে প্রবেশ করলো মানজিয়া। আকাশ, তুমি তো দেখি কাজ ছাড়া কিছুই বোঝো না। 2টা বেজে গেছে, খাবার খাবে না নাকি? খাবো। আপনি যান, আমি 5 মিনিট পর আসতেছি। ঠিক আছে, আসো তাড়াতাড়ি, আমি অপেক্ষায় রইলাম। যান। মানজিয়া চলে যেতেই আকাশ তার কেবিন থেকে উঠে চলে আসলো ক্যান্টিনে। সবার সাথে বসে খাবার খাচ্ছে। এমন সময় পিয়ন এসে বলতে লাগলো, স্যার, আপনাকে মীরা ম্যাম বলছে যাওয়ার জন্য। হঠাৎ এই সময় আমাকে ডাকলো কেন? আচ্ছা চাচা, আপনি গিয়ে বলেন আমি খাবার খাচ্ছি, খাওয়া শেষ করে আসতেছি। ঠিক আছে স্যার। পিয়ন চলে যেতেই মানজিয়ার সাথে আকাশ খাওয়া দাওয়া শেষ করে ফেললো। বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় মীরা আসলো ক্যান্টিনে। মীরাকে দেখে আকাশ কয়েকটা ঢুক গিল আর বলতে লাগলো, ম্যাম সরি, আসলে খাবার খাওয়া শেষ করলাম মাত্র তো, তাই একটু মানজিয়া আপুর সাথে গল্প করছিলাম। আপনি 5 মিনিটের মধ্যে আমার কেবিনে আসেন, জরুরি কথা আছে আপনার সাথে। ম্যাম আপনি যান, আমি এখনই আসতেছি আপনার কেবিনে। ঠিক আছে, আসো। মীরা চলে যেতেই আকাশ হাঁপ ছেড়ে বাঁচলো। এইদিকে আকাশ সামনের দিকে তাকিয়ে দেখে মানজিয়া নেই। আশেপাশে তাকিয়ে দেখে মানজিয়া চলে যাচ্ছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি হয়েছে আপু, আপনি চলে যাইতেছেন কেন? আমার গল্প করার দরকার নেই, আপনি আগে মীরা ম্যামের কেবিনে গিয়ে দেখেন আপনাকে কি করে। আকাশ আর কিছু না বলে চলে আসলো মীরার কেবিনে। এসে দেখে মীরা একটা ফাইল হাতে নিয়ে বসে আছে। তার সামনে বসা আরেকটা মেয়ে। আকাশকে আসতে দেখে মীরা বলতে লাগলো, বসেন এখানে আকাশ।
ম্যাম ম্যাম আমাকে কেন ডেকেছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছুই করব না আপনাকে। এই ফাইলটা একটু বুঝিয়ে দেন তো ওনাকে। আকাশ কিছুক্ষণ ফাইলটা দেখে বলতে লাগলো। ম্যাম এই ফাইলের প্রজেক্টের কোনো ভিডিও আছে বা ডকুমেন্ট প্রিন্ট করা আছে? এই নাও, পেন ড্রাইভের একটার ভিতরে ডকুমেন্টটা আছে, আমাকে একটু বুঝিয়ে দাও, আমি অনেকদিন ধরে এই কাজটা বুঝতেছি না। একটু বসেন, আমি এখনই বুঝিয়ে দিতেছি। আকাশ পেন ড্রাইভটা কম্পিউটারে লাগিয়ে নিয়ে বসে পড়লো কম্পিউটারের সামনে। কিছুক্ষণ দেখার পর কম্পিউটারটা তাদের দিকে ঘুরিয়ে দিয়ে বলতে লাগলো। ম্যাম এই প্রজেক্টটা হচ্ছে উল্টো করে দিয়েছে। উল্টো করে দিয়েছি বলতে কি বোঝাতে চাইছো তুমি? ম্যাম এই দেখেন, শেষের অংশটুকু যদি আমি সামনে নিয়ে আসি আর মাঝের অংশটা যদি পিছনে নিয়ে যাই আর প্রথম অংশটা যদি মাঝে বসিয়ে দেই তাহলে আপনার পুরোপুরি প্রজেক্টটা বোঝা যাচ্ছে। ওয়াও, ইউ এক্সপ্লেন দ্য প্রজেক্ট টু মি ভেরি নাইস। মীরা, আকাশকে যদি আমার অফিসে কাজের জন্য দিয়ে দিতি ভালো হতো। তোর অফিসে দিতে যাব কেন? আমার অফিসে কাজ করতেছে, আমার অফিসেই কাজ করবে। তোর যদি কোনো হেল্প লাগে তাহলে বলতে পারিস, আকাশ করে দেবে। ম্যাম আমার কি আরো কোনো কাজ আছে? থাকলে বলেন, করে দেই। আর না থাকলে আমি আমার কেবিনে যাই, আরো 2টা ফাইল রয়েছে, ওই 2টা ফাইল রেখে জমা দিতে হবে। আচ্ছা, তুমি ফাইল 2টা দেখে আমার কেবিনে নিয়ে আসো, এরপর তোমার সাথে কথা বলতেছি। ঠিক আছে ম্যাম। আকাশ চলে গেল তার কেবিনে। এদিকে মারিয়া মীরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মীরা, আকাশের কি বিয়ে হয়েছে? হঠাৎ তুই এইসব প্রশ্ন করতেছিস কেন আমাকে? আকাশের মতো এত হ্যান্ডসাম ছেলে আমি এত দিন খুঁজেছিলাম। বল না বান্ধবী, আকাশের বিয়ে হয়েছে কিনা? আকাশের বিয়ে হয়েছে। এখন তো তুই ওর প্রজেক্ট বুঝে গেছিস, তাই না? এখন চলে যা। এই নে, এখানে 10,000 টাকা আছে, আকাশকে দিয়ে দিস আর বলিস যে প্রজেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য এটা দিয়েছিল আমি তাকে। ঠিক আছে, তুই যা, আমি বলে দিবনি। গেলাম রে এখন আমি। মারিয়া চলে গেল। এদিকে মীরা ভাবতে লাগলো। কি ব্যাপার, আকাশকে দেখে আমার কেন এমন লাগতেছে? আগে তো কখনোই এমন লাগতো না অন্য কাউকে দেখে। আমি কি আকাশের প্রেমে পড়ে গেছি? না না, এটা হয় না। আমি ওর অফিসের বস, আমি এটা করতে পারি না। এইসব ভাবতেছে চোখ বন্ধ করে মীরা। এইদিকে আকাশ হাসি মনে কাজ করতেছে। এমন সময় মানজিয়া আসলো, সাথে অন্য একটা মেয়েও। আকাশ, এটা হচ্ছে আমার বান্ধবী রাইসা, পরিচয় হয় না? আমার সাথে যে পরিচয় করাতে এসেছেন, একবার পিছনেতে তাকিয়ে দেখেন কে আসতেছে। মানজিয়া পিছনে তাকাতে দেখে মীরা এইদিকে আসতেছে। এটা দেখে মানজিয়া আর রাইসা ওইখান থেকে তাড়াতাড়ি চলে গেল। এইদিকে মীরা আকাশের কেবিনে আসতেই আকাশ সালাম দিয়ে বলতে লাগলো। ম্যাম এই নেন ফাইল, কাজ পুরো কমপ্লিট। আর কোনো কাজ আছে নাকি? আর কোনো কাজ নেই, তুমি একটু আমার কেবিনে আসো, তোমার সাথে কথা আছে। ম্যাম আপনি যান, আমি ওয়াশরুম থেকে আসতেছি। ওকে, আসো তাড়াতাড়ি। আকাশ চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর বের হয়ে সোজা চলে গেল মীরার কেবিনে। গিয়ে দেখে মীরা বসে আছে। ম্যাম আসতে পারি? আসো। জি ম্যাম বলেন, এখন কি যেন বলতে চাইছিলেন? এই নেন মারিয়া, আপনাকে 10,000 টাকা দিয়েছে প্রজেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা আপনি রেখে দিয়েন, আমার লাগবে না। এটা আমাকে দেয় নাই, আপনাকে দিয়েছে, সো আপনি রাখেন। আর আপনার পাসপোর্ট আছে নাকি? জি ম্যাম পাসপোর্ট তো আছে। কেন, কি হয়েছে? আমার সাথে আমেরিকায় যেতে হবে, ওইখানে আমরা বড় একটা ডিল পাবো। যদি ভালো করে তাদেরকে বুঝিয়ে দিতে পারি, সাথে আপনিও যাবেন। কিন্তু ম্যাম আমি গিয়ে কি করব? আপনি আর ম্যানেজার স্যার গেলেই তো হয়। আমি যেটা বলেছি এটাই ফাইনাল। আপনি আমার সাথে যাবেন মানে আপনি যাবেন। কালকে সন্ধ্যায় আমাদের ফ্লাইট। 1 সপ্তাহের কাপড় গুছিয়ে নিয়ে সন্ধ্যায় চলে আসবেন অফিসে। কালকে আসার দরকার নেই, একেবারে সন্ধ্যায় আসবেন। ঠিক আছে ম্যাম, এখন আমি বাসায় চলে যাব। এখন যেহেতু আপনার আর কাজ নেই, আপনি চলে যেতে পারেন। আর ফাইলগুলো ঠিকভাবে দেখেছেন তো? সবগুলো ঠিকভাবেই দেখেছি, কোনো ভুল নেই। আর ম্যাম লাল ফাইলটার কাজ তো শুরু করে দেওয়া উচিত আমাদের। 22 তারিখে এই প্রজেক্টের কাজ তাদের বুঝিয়ে দিতে হবে। আপনি একবার দেখে নিয়েন। আচ্ছা, আপনি এখানে বসেন, আমি ফাইলটা দেখে আপনাকে বলতেছি। ঠিক আছে ম্যাম, আপনি ফাইলটা দেখেন। মীরা ফাইলটা দেখতে লাগলো আর আকাশের দিকে আর চোখে তাকাতে লাগলো। এদিকে মানজিয়া আর রাইসা একসাথে বসে কাজ করতেছে আর কথা বলতেছে আকাশের ব্যাপারে।
রাইসা, আকাশ তো প্রায় 30 মিনিট আগে ম্যামের কেবিনে ঢুকেছে, এখনো বেরোচ্ছে না কেন রে? আমি কি করে বলবো? আর এখান থেকে তো কিছুই দেখা যায় না ম্যামের কেবিনে কি হচ্ছে কি না হচ্ছে। আমি একবার যাব নাকি দেখার জন্য? দরকার নেই, চুপচাপ বসে কাজ কর, পরে না হয় যাওয়া যাবে। দুইজন কাজ করতে লাগলো আর টুকটাক কথা বলতে লাগলো। এদিকে মীরা ফাইলটা দেখা শেষ হতেই বলতে লাগলো, আচ্ছা আকাশ চৌধুরী, আমাদের এইখানে তো 145টা মেশিন আছে। আমরা যদি সবগুলোতে কাজে লাগিয়ে দেই তাহলে কয়দিনের মধ্যে কাজটা কমপ্লিট হবে? ম্যাম, আশা করি 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে সবগুলোতে না দিয়ে 20টা মেশিনে মালগুলো কাজে লাগিয়ে দিলে আশা করি 22 তারিখের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তাহলে তো আজকেই কাজে লাগিয়ে দেওয়া উচিত। আপনি একটু দেখে সবগুলো মেশিনের মালগুলো বলে যাবেন কাজে লাগিয়ে দিতে। ঠিক আছে ম্যাম, আর কোনো কাজ আছে নাকি? না, আর কোনো কাজ নেই, পরে আপনি চলে গেলেই হবে। তবে এখন কথা হচ্ছে, আপনি কথা বললে মাথা নিচু করে কথা বলেন কেন? মানজিয়া রাইসার সাথে যখন কথা বলেন তখন তো তাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেন। আমি কি দেখতে খারাপ নাকি যে আমার দিকে তাকাতে আপনার কষ্ট হয়? তা নয় ম্যাম, আসলে আপনাকে দেখলে আমার ভয়ে হৃৎপিণ্ডটা ধুকধুক শব্দ করে কখন জানি বেরিয়ে যায়। আপনি মজা করতে পারেন ভালো। আচ্ছা এখন আপনি যান, কালকে 6টার মধ্যে অফিসে থাকবেন। ঠিক আছে ম্যাম। আকাশ চলে আসলো মীরার কেবিন থেকে বাহিরে। 30টা মেশিন সিলেক্ট করে যারা যারা কাজ করে ওই মেশিনগুলো চালায়। তাদেরকে সব বলে দিয়ে আকাশ চলে যায় অফিস থেকে। সন্ধ্যায় বসে আছে আকাশ তার রুমে। এমন সময় আরিয়া আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে। এটা দেখে আরিয়া আস্তে আস্তে করে আকাশের কান থেকে একটা হেডফোন খুলে আকাশের কানের সামনে জোরে চিৎকার করে উঠল। এই আরিয়া, মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি তোর? এভাবে কানের সামনে কেউ চিৎকার করে নাকি? চিৎকারও করবো না তো কি করব? তোমাকে কয়টা ডাক দিয়েছি, একটা ডাকেরও উত্তর দাও নাই, তাই এটা তোমার শাস্তি। কেন ডেকেছিস এটা বল এখন। আমার 10,000 টাকা লাগবে। তুই এত টাকা দিয়ে কি করবি? একটা পিচ্চি মানুষের নাকি 10,000 টাকা লাগবে? আমি হয়তো আমার জন্মের পরে এত টাকা একসাথে খরচ করি নাই। আমার একটা বান্ধবীর বার্থডে, তাকে একটা জিনিস গিফট করব। জিনিসটার দাম 7,690 টাকা, আর বাকি টাকা দিয়ে আমি একটা ড্রেস কিনবো। ও আচ্ছা, এই কথা। আমার মানি ব্যাগটা নিয়ে আয় টেবিলের উপর থেকে। এই নাও তোমার মানি ব্যাগ। আকাশ তার মানি ব্যাগ থেকে 10,000 টাকা বের করে দিল আরিয়ার হাতে। যে টাকাটা মারিয়া দিয়েছিল তাকে ওইটাই। টাকা নিয়ে যে আরিয়া চলে যেতে যাবে এমন সময় খেয়াল করলো তার ভাইয়ের মানি ব্যাগে 200 টাকা শুধু একটা নোট। এটা দেখে আরিয়া 10,000 টাকা থেকে 1,000 টাকা আকাশের হাতে গুঁজে দিয়ে বলল, এই নাও, এইটা তুমি খরচ করবে। আমি এই 9,000 টাকা দিয়েই নামিয়ে দিব। বান্ধবীকে না হয় গিফটটা দিয়ে আমার জন্য একটু কম দামে একটা জামা কিনে নেব। পাগলি বোন আমার, এটা রাখ। আর এই যে আমার কাছে আরো 2,000 টাকা আছে, আমার লাগলে আমি ওইখান থেকে খরচ করব। আরিয়া একটা হাসি দিয়ে টাকাটা নিয়ে চলে গেল তার রুমে। এদিকে আকাশ গান শোনার আবার মনোযোগ দিল। আকাশের ফোনটা যে বাজতেছে এটা খেয়াল নেই। বেশ কিছুক্ষণ গান শোনার পর গানটা বন্ধ করতে যাবে এমন সময় দেখতে পেল অচেনা নাম্বার থেকে প্রায় 30+ মিসড কল। এটা দেখে আকাশ তাড়াতাড়ি গানটা বন্ধ করে ওই নাম্বারে ফোন দিল। একবার রিং হতেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আমি কি আকাশ চৌধুরীর সাথে কথা বলতেছি? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আকাশ চৌধুরী। আপনি কার কাছে ফোন দিয়েছেন? আমি আপনার কাছেই ফোন দিয়েছি। আমি আপনার অফিসের বস মীরা। ও আচ্ছা, মীরা ম্যাম, আপনি তা বলেন কেন ফোন দিয়েছেন? কালকে সন্ধ্যা 6টায় না, সকাল 10টায় রেডি হয়ে চলে আসবেন। আমাদের ফ্লাইট 1টায়। 10টার সময় আমাদেরকে বিমানবন্দরে থাকতে হবে। ঠিক আছে ম্যাম, আমি ঠিক টাইমে চলে যাব। রাখলাম তাহলে এখন। রাখেন। আকাশ ফোনটা রেখে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু আব্বু বসে আছে, সাথে আরিয়াও। তাদেরকে দেখে আকাশ বলতে লাগলো, আম্মু আব্বু, আমি কালকে আমেরিকা যাচ্ছি 7 দিনের জন্য অফিসের কাজে। ও আচ্ছা, সাবধানে যাস। আর তোর মামা তো ওইখানেই থাকে, আসার সময় না হয় তোর মামার সাথে দেখা করে আসিস। ঠিক আছে আম্মু, দেখা করে আসবো নে। এখন আমাকে খাবার দাও, সকালে তাড়াতাড়ি উঠে আবার যাইতে হবে। আকাশের আব্বু, তোমরাও চলে এসো, খাবার দিয়ে দেই। আরিয়া, তুইও আয়।
আকাশ খাবার টেবিলে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ করে আকাশ চলে আসলো তার রুমে। তার ড্রেসগুলো একটা ব্যাগের ভিতর ভরে নিল। সবকিছু গুছিয়ে আকাশ শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। পরের দিন সকাল 7টা। আরিয়া এসে আকাশকে ডাকতে লাগলো। এই ভাইয়া উঠ, সকাল হয়েছে তো, আর কত ঘুমাবি? কয়টা বাজে আরিয়া? এই তো 7:44 বাজে, তাড়াতাড়ি উঠো। তুমি না আবার আমেরিকা যাবে 10টার সময়? তুই যা, আমি উঠতেছি। আরিয়া চলে যেতেই আকাশও বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেল। ব্যাগটা নিয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই আরিয়া বলতে লাগলো, ভাইয়া আমেরিকা থেকে আসার সময় আমার জন্য কিন্তু কিছু নিয়ে আসবে, না নিয়ে আসলে আমি রাগ করবো অনেক। আচ্ছা, আমি নিয়ে আসবো না, রাগ করিস না, পড়ালেখা ঠিক মতো করিস, সামনে কিন্তু তোর পরীক্ষা। ভাইয়া। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। গিয়ে দেখে মীরা বসে আছে তার কেবিনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:35 বাজে। এটা দেখে মীরা বলতে লাগলো, আকাশ নিচে আমাদের গাড়ি আছে, গাড়িতে গিয়ে বসো, আমি কিছুক্ষণ পর আসতেছি। ঠিক আছে ম্যাম, আসেন, আমি গেলাম। আকাশ চলে গেল নিচে। গাড়িতে বসে আছে প্রায় 10 মিনিট পর মীরা আসলো। আজকে আকাশ মীরার দিকে এক নজরে তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকবেই না কেন? মীরা একটা নীল শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপ, দেখতে পুরো পুতুলের মতো লাগতেছে। এদিকে আকাশকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা কিছুটা লজ্জা পেয়ে যায়। আকাশের কাছে এসে আস্তে আস্তে ডাকতে লাগলো, আকাশ, এই আকাশ। আকাশ এতক্ষণ একটা ঘোরের ভিতর ছিল। মীরাটাকে চমকে গিয়ে বলতে লাগলো, ম্যাম বলেন। তুমি সামনে গিয়ে বসো, আমি পিছনে বসবো। ঠিক আছে ম্যাম। আকাশ সামনে গিয়ে ড্রাইভারের পাশে বসে পড়লো। এইদিকে ড্রাইভার ড্রাইভ করে চলে আসলো বিমানবন্দর টার্মিনাল 1 নম্বর গেটে। দুজন গাড়ি থেকে নেমে চলে গেল বিমানবন্দরের ভিতর। সবকিছু চেক ইন করা শেষ হতেই আকাশ আর মীরা বিমানে উঠে বসে পড়লো। 1টা বাজতেই বিমান আকাশে উড়াল দিল। দীর্ঘ কয়েকটা দেশ পাড়ি দিয়ে বিমান এসে আমেরিকার এয়ারলাইন্সে ল্যান্ড করলো। দুজন বিমান থেকে নেমে চলে গেল বাহিরে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি আসতেই আকাশ আর মীরাকে নিয়ে কোথায় যেন যেতে লাগলো। এটা দেখে আকাশ বলতে লাগলো, ম্যাম আমরা এখন কোথায় যাইতেছি? আমরা এখন হোটেলে যাচ্ছি। কালকে সকাল 10টায় এনএস গ্রুপের সাথে মিটিং করব আমরা। মিটিংটা তোমাকে করতে হবে। ম্যাম আমি আগে কখনোই মিটিং করি নাই, প্লিজ আমাকে বলবেন না মিটিংটা করার জন্য। আপনাকেই করতে হবে মিটিং। কিন্তু ম্যাম আমি তো প্রজেক্টের কাজটা একবারও দেখি নাই। আর এত বড় কোম্পানির সাথে মিটিং করলে যদি আমাদের পণ্যটা তাদের কাছে পছন্দ না হয় তখন কি করব? ইনশাল্লাহ পছন্দ হবে, তোমার উপর ভরসা আছে আমার। তুমিই পারবে এই ডিলটা ফাইনাল করতে। দুইজন কথা বলতেছে প্রজেক্টটা নিয়ে। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলে আসলো হোটেলে। দুজন 2টা রুমের চাবি নিয়ে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় আকাশের রুমের দরজায় কে যেন নক করলো। আকাশ গিয়ে দরজা খুলতেই দেখতে পেল মীরা দাঁড়িয়ে আছে। ম্যাম আপনি এইখানে কি করেন? আপনার কেবিনে যান। আকাশ আমার ভয় করছে ওই কেবিনে একা থাকতে। আমি কি তোমার কেবিনে থাকতে পারি? কিন্তু ম্যাম কেউ দেখলে কি বলবে? আর আমাদের পরিচয় জিজ্ঞেস করলেই বা কি বলবো তাদের? ওইটা আমি দেখে নিব, প্লিজ আমাকে তোমার কেবিনে থাকতে দাও। ঠিক আছে ম্যাম, আসেন। মীরা আকাশের রুমে ঢুকে পড়লো। বিছানায় শুয়ে পড়তে মীরার ঘুম চলে আসলো। এদিকে আকাশ কোথায় ঘুমাবে বুঝতে পারছে না। সোফাটাও অনেক ছোট্ট। আকাশ একবার মীরার দিকে তাকিয়ে দেখে মীরা শাড়ি পরেই ঘুমিয়ে আছে। মীরার পেট থেকে শাড়ির আঁচলটা সরে যেতেই নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। আকাশ এটা দেখে আস্তে আস্তে এক পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠতে আকাশের হুঁশ ফিরে আসলো। ফোনটা হাতে নিয়ে দেখে তার বস ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে পারভেজ বলতে লাগলো, হ্যালো আকাশ, তোমরা ভালোভাবে পৌঁছে গেছো তো ওইখানে? জি স্যার, আমরা ভালোভাবে পৌঁছে গেছি। স্যার আপনাকে সকালে ফোন দিব, খুব ক্লান্ত লাগতেছে। ঠিক আছে, এখন তাহলে ঘুমাও তুমি। আকাশ ফোনটা কেটে দিয়ে সোফায় কোনো রকম শুয়ে পড়লো। পরদিন সকালে হোটেল বয়ের ডাকে ঘুম ভাঙলো আকাশের। আকাশ বিছানায় তাকাতেই দেখতে পেল মীরা নেই। আকাশ কিছুটা ভয় পেয়ে গেল। পুরো রুম খুঁজে ফেলেছে কিন্তু মীরাকে খুঁজে পাচ্ছে না। তাই আকাশ তাড়াতাড়ি করে মীরার কেবিনে চলে গেল। কলিং বেল দিতে মীরা এসে দরজা খুলে দিল। মীরাকে দেখে আকাশের প্রাণ ফিরে এলো আবার। কি হয়েছে আকাশ, তুমি এত শীতের মধ্যেও ঘামতেছো কেন? এমনি
আপনি ফ্রেশ হয়ে নেন, আমিও ফ্রেশ হয়ে আসতেছি। আসো। আকাশ তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ফোনটা পকেটে করে নিয়ে চলে আসলো মীরার কেবিনে। এদিকে মীরাও ফ্রেশ হয়ে ফাইলটা নিয়ে আকাশকে নিয়ে চলে আসলো একটা কফি শপে। দুজন বসে আছে, বেশ কিছুক্ষণ পর দুজন লোক আসলো। মীরা তাদের সাথে আকাশকে পরিচয় করিয়ে দিল আর বলতে লাগলো, Sir, our office presenter is Akash Chaudhary. He will finalize the deal with you. Akash, explain our project to them. My name is Akash. I am explaining the project to you on behalf of ma'am from Mira Group of Companies. তাদেরকে প্রজেক্টটা বুঝিয়ে দিল। 30 মিনিটের মধ্যেই বুঝিয়ে দেওয়া শেষ হতেই তারা বলতে লাগলো, We really liked your project. The deal is final. Miss Meera Chaudhary took the check of 2000 crore taka. Thanks. Please let my father know when you will start working on your project. I will let you know tonight when the project will start. Now then, let's go. Okay, thanks Akash. আকাশ আর মীরা চলে আসলো হোটেলে। আকাশ দাঁড়িয়ে আছে, এদিকে মীরা আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। হঠাৎ করে মীরা আকাশকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মীরা কিস করার পর আকাশ মীরাকে ছেড়ে দিয়ে চলে গেল তার কেবিনে। এদিকে আকাশ এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মীরা চলে যেতে আকাশ বিছানায় বসে পড়ল। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝতে পারে না আকাশ। প্রায় 1 ঘন্টা ঘরের ভিতর ছিল আকাশ। কিছুটা স্বাভাবিক হয়ে চলে আসলো ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়াতে দেখতে পেল আকাশের পুরো মুখে লিপস্টিকের দাগ লেগে আছে। আকাশ তাড়াতাড়ি করে পুরো মুখ দেখে লিপস্টিক ওঠাতে লাগলো। এদিকে মীরা বালিশে মুখ গুজে ভাবতে লাগলো, আমি এটা কি করলাম আকাশের সাথে? এখন আকাশ আমাকে কি মনে করবে? ছি ছি মীরা, তুই আবেগের বশে আকাশের সাথে এটা কি করে ফেললি? এইসব ভাবতেছে মীরা। এদিকে আকাশ তার মুখ থেকে লিপস্টিকের দাগগুলো তুলে চলে আসলো মীরার রুমের সামনে। কলিং বেল দিতে মীরা এসে দরজা খুললো। আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আকাশ কোথাও যাইতেছো নাকি? আমার বন্ধু এখানে থাকে, আমি একটু তার সাথে দেখা করে আসি। আপনি হোটেলেই থাকেন, কোথাও যাইয়েন না এখান থেকে। আমিও যাব আপনার সাথে। একা একা রুম থেকে কি করব? আপনার বন্ধুর বাসা থেকে না হয় ঘুরে আসি। কিন্তু সে আপনাকে দেখে কি ভাববে? যা ভাবার ভাববে। আর ওই সময়টার জন্য সরি। ইটস ওকে, নো প্রবলেম। মীরা রেডি হয়ে আকাশের সাথে চলে গেল আকাশের বন্ধুর বাসায়। কলিং বেল দিতেই আকাশের বন্ধু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই আমেরিকায় আসবি, আমাকে ফোন করে বলবি না? বললে কি আর সারপ্রাইজ দিতে পারতাম? তা তোর আমেরিকার বউ কোথায় থাকে? ও একটু ডাক দে দেখি। ভাবিকে নিয়ে ভিতরে আয়। এই শালা, এটা তোর ভাবি না, এটা আমাদের অফিসের বস। ওনার সাথে এসেছি একটা প্রজেক্টের কাজ করতে। সরি ম্যাম, সরি, আমি বুঝতে পারি নাই। ওকে, সমস্যা নেই, চলেন। রবিন দুইজনকে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর রবিনের বউ আসলো। সবার সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। রবিন, আজকে তাহলে আমরা যাই রে, 2 দিন পর বাংলাদেশে চলে যাব। কালকে আমি তোকে নিয়ে আমাদের অফিসে যাব, তুই সকাল সকাল রেডি হয়ে থাকিস। ঠিক আছে, থাকবো নে। ম্যাম চলেন তাহলে, আমরা যাই এখন। চলো। আকাশ মীরাকে নিয়ে চলে আসলো হোটেলে। রাতে খাওয়া দাওয়া করতেছে দুইজন। এমন সময় মীরা বলতে লাগলো, আচ্ছা, আপনার ফোনের ওয়ালপেপারে এই মেয়েটাকে? এইটা হচ্ছে আমার পিচ্চি বোন, ওর নাম হচ্ছে আরিয়া। ওই দিন যে আপনি পার্কে আমাকে যা তা বলেছেন, আমার সাথে এই মেয়েটাই ছিল। ও সরি, আসলে আমি বুঝতে পারি নাই। তা বিয়ে শাদী করবেন কবে? শিওর নেই কবে করি, পছন্দ মতো মেয়ে পেলেই করে ফেলবো। ও আচ্ছা, আব্বু আমাকে বলেছিল আপনাকে টাকা দেওয়ার জন্য, প্রজেক্টটা পেয়েছি বলে। টাকা দিতে হবে না, কালকে আমার সাথে একটু শপিংয়ে যাইয়েন। আমার ছোট্ট বোনটা আমার কাছ থেকে কিছু নিতে চাইছে না, নিয়ে গেলে রাগ করে থাকবে। ও আচ্ছা, তাহলে যাবো না। আবার আমরা কালকে তো সোমবার, মঙ্গলবার রাত 11টায় আমাদের ফ্লাইট। এখানে যেহেতু কাজ শেষ, তাই এখানে না থেকে বাড়িতে চলে যাই, কি বলেন? বাড়িতে চলে গেলেই ভালো হবে। আকাশে মীরা আড্ডা দিয়ে চলে গেল রুমে। আকাশ বিছানায় শুয়ে আছে, কিন্তু তার ঘুম আসতেছে না। একবার এই পাশ আরেকবার ওই পাশ করতেছে, কিন্তু কোনোভাবে ঘুম আসতেছে না তার। ফোনটা বের করে সূরা আর রহমান লাগিয়ে আবার বালিশে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। মাঝরাতে ঘুম ভাঙতে বুঝতে পারলো তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে।
আকাশ ভয়ে ভয়ে পিছনে তাকাতে দেখে মীরা শুয়ে আছে। মীরাকে দেখে এক লাফে নিচে নেমে গেল আর বলতে লাগলো, হায় আল্লাহ, এই মাইয়া কখন আসলো আমার রুমে? আমি তো দরজা বন্ধ করে রেখেছিলাম, তাহলে ভিতরে ঢুকলো কি করে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি মাত্র এসেছি, ঘুম আসছিল না তাই আপনার রুমে এসেছি। রুমে এসেছেন ভালো কথা, আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন? বাড়িতে কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাই তো, এখানে তো কোনো কোলবালিশ নেই, তাই আপনাকে জড়িয়ে ধরে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। আমার বালিশটা কোলবালিশ বানিয়ে শুয়ে পড়েন, আমি সোফায় শুয়ে পড়তেছি। সোফায় শুয়ে থাকতে হবে না, এখানেই শুয়ে পড়েন। আপনার যেহেতু সমস্যা হচ্ছে তাহলে আমি আমার রুমেই চলে যাই। রুমে যেতে হবে না, শুয়ে থাকেন, আমি আর ঘুমাবো না। আর তো 2 ঘন্টা রয়েছে, সকাল হয়েই যাবে। আচ্ছা আকাশ, ধরো তোমাকে যদি একজন এসে বিয়ের কথা বলে, তাহলে কি তুমি তাকে বিয়ে করবে? আমি এটা নিয়ে এখনো ভাবি নাই যে বিয়ে করব নাকি করব না, তবে মেয়ে ভালো হলে বিয়ে করে ফেলবো। ও আচ্ছা। দুজন আর ঘুমালো না। গল্প করতে করতে সকাল হয়ে গেল। ফ্রেশ হয়ে দুজন রেডি হয়ে চলে আসলো একটা মার্কেটে। আকাশ তার বোনের জন্য সুন্দর দেখে একটা নীল ড্রেস আর একটা গহনা নিয়ে নিল। এদিকে মীরা আরিয়ার ড্রেসের সমান করে কয়েকটা ড্রেস কিনলো। এটা দেখে আকাশ বলতে লাগলো, ম্যাম, এই ড্রেসগুলো তো আপনার শরীরে লাগবে না, কাউকে দেওয়ার জন্য কিনতেছেন নাকি? একজনকে দিব, এর জন্যই কিনতেছি। এখান থেকে তোমার পছন্দ মতো 2টা নেকলেস নাও তো। আমি নিব কেন? আপনার পছন্দ মতোই নেন, আপনি উপহার দিবেন। মীরা 2টা সুন্দর দেখে নেকলেস কিনে নিল। সবকিছুর বিল দিয়ে চলে আসলো হোটেলে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে রাতে আকাশ এবং মীরার ফ্লাইট। দুইজনে চলে আসলো আমেরিকার বিমানবন্দরে। চেকিং শেষ হতেই দুজন প্লেনে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর প্লেন আকাশে উড়াল দিল। দীর্ঘ 9 ঘন্টা পর প্লেন বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর এসে থামলো। দুজন প্লেন থেকে নেমে লাগেজ নিয়ে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ পর মীরার গাড়ি আসলো। আকাশ, তুমি আমার সাথে চলে আসো, রাস্তায় না হয় তোমাকে নামিয়ে দিয়ে আমি বাড়িতে চলে যাব। আমার বাড়িতে যেতে হবে না, অফিসের সামনে নামিয়ে দিলেই আমি ওইখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারবো। ঠিক আছে, তোমাকে অফিসের সামনেই নামিয়ে দিব, আসো এখন। আকাশ গাড়িতে বসতেই ড্রাইভার ড্রাইভ করে চলে আসলো অফিসের সামনে। আকাশ মীরার কাছ থেকে বিদায় নিয়ে একটা রিক্সা দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আরিয়া এসে দরজা খুলে দিল। ভাইয়া, তুমি এসেছো? আমি এসেছি, এই নে তোর জন্য উপহার নিয়ে এসেছি। আমি রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। আকাশ চলে গেল রুমে ফ্রেশ হয়ে। নিচে আসতে দেখে মীরা বসে আছে সোফায়। মীরাকে দেখে অবাক হয়ে আকাশ বলতে লাগলো, মীরা ম্যাম, আপনি বাসায় যান নাই? বাসায় গেলে উপহারগুলো দিব কি করে? আরিয়া, তোমার পছন্দ হয়েছে তো সবকিছু? পছন্দ তো হয়েছে, তবে আমি এগুলো নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়া বা আম্মু না বলবে। আকাশ, এইগুলো আরিয়ার জন্য এনেছি আমি, তুমি তাকে বলো যে নিয়ে নেওয়ার জন্য। আপনি ওর জন্য এত কিছু নিতে গেলেন কেন? আমি আগে জানলে কখনোই বলতাম না যে ড্রেস নেন। এইগুলো আপনি অন্য কাউকে দিয়ে দেন। প্লিজ আকাশ, এমনটা বলো না। আন্টি, আকাশকে একটু বলেন আরিয়াকে বলার জন্য সে ড্রেসগুলো নিয়ে নিতে। আরিয়া, ড্রেসগুলো নিয়ে যা। বা তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। অন্যদিন আবার আসবো, এখন তাহলে যাই আমি। আরিয়া, এটা আমার ফোন নাম্বার, রাতে ফোন দিও আমাকে। ঠিক আছে, ফোন নিবনে। মীরা চলে গেল। এইদিকে আকাশ 1 কাপ কফি খেয়ে চলে গেল রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। এদিকে আরিয়া তার মাকে বলতেছে, আম্মু, ভাইয়ের বস কিন্তু অনেক সুন্দর, ভাইয়ের সাথে মানিয়েছে অনেক। তুমি একটু কথা বলে দেখো, যদি ভাইয়ের সাথে বিয়ে দিতে পারো তাহলে কিন্তু অনেক ভালো হবে। আরিয়া, তোর ভাইয়া যদি জানে তাহলে আমাকে অনেক বকা দিবে। আমি পারবো না, তুই গিয়ে কথা বলিস। আর উনি অনেক বড় লোক। এখন যদি আমি আকাশের বিয়ের কথা ওনার আব্বুর কাছে বলি, তাহলে বুঝতে পারছিস কি হতে পারে। আরে অযথা ভয় পেও না তো, আমি কথা বলতেছি, রাতে দেখি কি বলে। ঠিক আছে, কথা বলে দেখ কি বলে। জোর করিস না কিন্তু বিয়ের জন্য। না বলে দিলে আর কিছু বলার দরকার নেই। ঠিক আছে আম্মু। আরিয়া আর কিছু না বলে চলে গেল তার রুমে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এদিকে মীরা ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে কফি খাচ্ছে। মীরাকে খুশি খুশি দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে মীরা, তোকে এত খুশি খুশি লাগতেছে কেন? এমনি আব্বু,
তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, যদি অনুমতি দাও তাহলে বলবো। বল, কি বলবি? আব্বু, আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। তুমি প্লিজ আকাশের আম্মু আব্বুর সাথে কথা বলবে একটু। আকাশে যদি তার মতোই তোকে ধোকা দিয়ে চলে যায়, পরে কি করবি? আকাশ কখনোই এমন করবে না। আকাশ অনেক ভালো ছেলে। আকাশকে এই কয়দিনে আমি চিনে ফেলেছি আব্বু। আর কয়েকটা দিন দেখ, এরপর আমি নিজে তোকে নিয়ে আকাশদের বাড়িতে যাব। খুশি তো? আব্বু, খুশি। এ বলে মীরা তার আব্বুকে জড়িয়ে ধরে। এদিকে আরিয়া মীরার ফোন নাম্বারটা সেভ করে মীরাকে ফোন দিল ভিডিও কলে। মীরা টেবিল থেকে ফোনটা নিয়ে দেখে আরিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে আরিয়া বলতে লাগলো, কেমন আছো আপু? এই তো ভালো আমি। তুমি কেমন আছো আরিয়া? আমিও ভালো আছি। তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। বলো। তোমার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না। আচ্ছা, তুমি কি ভাইয়াকে পছন্দ করো? হঠাৎ এই প্রশ্ন করতেছো কেন আরিয়া? আহা, বলো না, ভাইয়াকে পছন্দ করো নাকি? পছন্দ করি, কিন্তু তোমার ভাইয়া তো আমাকে পছন্দ করে না। ভাইয়া পছন্দ করুক আর নাই করুক, তাতে কিছু যায় আসে না। কালকে সকাল 10টায় ভাইয়া যখন অফিসে থাকবে, তখন তুমি আমাদের বাসায় আসবে। আমি আম্মুকে বলে রাখবো। ঠিক আছে। আরিয়া চলে যেতেই আকাশ ফোনটা নিয়ে কল দিল তার বান্ধবীকে। এতদিন পর আকাশের ফোন পেয়ে সুমাইয়ের মুখে হাসি ফুটে উঠল। এই হারামি, এতদিন পর ফোন দিলি কেন? ফোন দিলাম খোঁজ খবর নেওয়ার জন্য, বিয়ে হয়েছে বলে আমাদের খোঁজ নেওয়া বন্ধ করে দিবি তুই? তা না রে, আমার কাছে ফোন ছিল না এতদিন। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। গতকালকে তোর দুলাভাই ফোন এনে দিয়েছে। নতুন সবাইকে ফোন দিয়েছি, তোর নাম্বারটা ছিল না রে, তাই ফোন দিতে পারি নাই। ও আচ্ছা, এখন ফোনের অপরাধ হয়ে গেছে তাই না? দেখ, তোর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছে, দেখে বলতো কেমন। সুমাইয়ের ছবিটা দেখে বলতে লাগলো, আমার থেকেও অনেক সুন্দরী। বিয়ে করবি নাকি তাকে? ভাবতেছি তাকেই বিয়ে করব। তোকে তো আর পাইলাম না, এখন তাকেই বিয়ে করি। কুত্তা একটা, ফাজলামি করার জায়গা পাস না। আচ্ছা যাই হোক, ভাবির সাথে দেখা করাবি না আমাকে? এখন দেখা করে কি করবি? একেবারে বিয়ের দিন দেখা করি শেষে। এখন যেহেতু দেখা করাবি না, বিয়ের দিন কিন্তু কোনো উপহারও পাবি না। ওইটা তোর ইচ্ছা, দিলে দিবি আর না দিলে না দিবে। আমি কি জোর করব নাকি তোকে দেওয়ার জন্য? তুই যে কিপটা, আমার কাছ থেকে কোনো কিছু উপহার না নিয়ে ছাড়বি নাকি? এই নে, তোর দুলাভাইয়ের সাথে কথা বল। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো আকাশ? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের মতো তো ফোন দাও না এখন। আর বিয়ে শাদী করলে নাকি? বিয়ে শাদী তো করি নাই, তবে করব। মেয়ের ছবি পাঠিয়েছি, দেখে নিয়েন। ঠিক আছে। আকাশ আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে অফিসের জন্য রেডি হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তার আম্মু দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে রোকেয়া বেগম বলতে লাগলো, এই নে আকাশ, তোর আব্বু গতকাল তোর জন্য একটা বাইক কিনে এনেছে। আজ থেকে এটা দিয়ে যাতায়াত করবি অফিসে। আমার অফিস তো কাছেই ছিল, বাইকের তো কোনো দরকার ছিল না। শুধু শুধু টাকা নষ্ট করলে তোমরা। এটা তোর টাকায় কিনেছে তোর আব্বু। এখন যা তাহলে অফিসে। যাচ্ছি আম্মু। আকাশ বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলো অফিসে। শীতে এক পা করে উপরে উঠতেছে আর ভাবতেছে, আজকে মীরা যে কতটা খুশি হবে ভাবতেই অবাক লাগতেছে আমার। এখান থেকে সোজা চলে যাব মীরার কেবিনে। এসব ভাবতে ভাবতে চলে গেল মীরার কেবিনে। গিয়ে দেখে মীরা একটা কালো শাড়ি পরে আছে। মীরাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আকাশকে দেখে মীরা দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে মীরা আকাশের কাছে এসে বলতে লাগলো, আকাশ, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? সিদ্ধান্ত তো একটা নিয়েছি, আমি আপনাকে বিয়ে করতে চাই, তাও আবার 1 সপ্তাহের মধ্যে। এখন আপনি কি বলেন? আমি কি বলবো, 1 সপ্তাহের মধ্যে তো বিয়ে হবে না। আমাদের তো অনেক কিছু করতে হবে। সবাইকে তো বিয়ের দাওয়াত দিতে হবে, তাই না? তা তো দিতে হবে। আচ্ছা, আম্মু আব্বু কে তোমাদের বাসায় পাঠিয়ে দিব নে বিকালে। তা এখন কাজ করবে নাকি আমার সাথে ঘুরতে যাবে? 11টা পর্যন্ত কাজ করি। নতুন প্রজেক্টের কাজ তো না করলে পরে সমস্যা হবে। তুমি আজকে আমার কেবিনেই থাকো, কোথাও যাইতে হবে না। এই কেবিনে থেকে কি করব? তোমার মতো পরি যদি সামনে থাকে, রোমান্স তো করতে মন চাই বারবার। রোম্যান্স করার অনেক সময় আছে, এখন কোনো রোম্যান্স হবে না। এটা অফিস, কেউ দেখে ফেললে কি হবে? কিছুই হবে না। জাস্ট একটা কথা,
লিপ কিস করব। ঠিক আছে, জাস্ট একটা, এর বেশি কিন্তু না। আকাশ আস্তে আস্তে মীরার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। মীরার মুখ বরাবরই এসে দাঁড়িয়ে পড়লো। আকাশ আস্তে আস্তে তার ঠোঁট জোড়া মীরার ঠোঁটের সাথে লাগিয়ে লিপ কিস করতে লাগলো। প্রায় 15 মিনিট পর লিপ কিস করার পর মীরা আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে লাগলো, এই কুত্তা, আর কিছুক্ষণ থাকলে তো মরেই যেতাম। এতক্ষণ কিস করতে পারো তুমি? এটা তো সামান্য বাসরাত, দেখতে পারবে কিভাবে কিস করি তোমাকে। দেখা যাবে তুমি কি করতে পারো বাসর রাতে। এখন গিয়ে চেয়ারে বসে থাকো, আমাকে কাজ করতে দাও। তুমি কাজ করো, আমি ঘুরে আসতেছি ভিতর থেকে। ঠিক আছে, যাও। আকাশ চলে গেল ভিতরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো মানজিয়ার কাছে। মানজিয়া আকাশকে দেখে বলতে লাগলো, আচ্ছা আকাশ, মীরা ম্যাম তোমাকে এমন কি জাদু করেছে যে তুমি বারবার ওনার কেবিনেই চলে যাও? আমাদের কেবিনেও তো আসতে পারো। মীরা ম্যাম আমাকে জাদু করে নাই, আমি মীরা ম্যামের প্রতি আসক্ত হয়ে গেছি। খুব তাড়াতাড়ি বিয়ে করতেছি আমি আর মীরা ম্যাম। কিন্তু আকাশ, মীরা ম্যামের তো আগেও একবার বিয়ে হয়েছে, তুমি এটা জেনেও তাকে বিয়ে করবে? আমি এটা জেনেও তাকে বিয়ে করব। কোনো সমস্যা হয়েছে নাকি এখানে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, করো তাহলে বিয়ে। আকাশ মানজিয়ার সাথে কথা বলে চলে গেল ওইখান থেকে মীরার কেবিনে। গিয়ে দেখে মীরা বসে বসে কাজ করতেছে। আকাশ মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হয়েছে তো, এখন চলো একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো তাহলে। আকাশের মীরা চলে গেল একটা পার্কে। দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করে চলে গেল বাসায়। এদিকে আকাশের পরিবার মীরার পরিবারের সাথে কথা বলে নিয়েছে বিয়ের ব্যাপারে। রাতে আকাশ খাবার টেবিলে বসে আছে। এমন সময় তার মা বলতে লাগলো, আকাশ, সামনের সপ্তাহে তোদের বিয়ে, যা কাজ করা তাড়াতাড়ি করে নে, কালকে বাড়ি সাজানোর জন্য লোক আসবে। আম্মু, আর তো কোনো কাজ নেই, তুমি তাদের বলে দিও সাজিয়ে নিতে। ঠিক আছে, বিয়ের কেনাকাটাটা ও করতে হবে। মীরাকে ফোন দিয়ে তার আব্বু আম্মুকে নিয়ে আসতে বল আমাদের বাসায়, একসাথে যাব না হয় কেনাকাটা করার জন্য। আমরা তো তাদের বাড়ির সামনে দিয়ে যাব, তোমরা রেডি হয়ে নাও, আমি তাকে ফোন দিয়ে বলে দিতেছি। ঠিক আছে, আমরা রেডি হয়ে আসতেছি। আকাশের পুরো পরিবার রেডি হয়ে চলে আসলো মীরাদের বাসার সামনে। এইদিকে মীরা ও তার বাবা মাকে নিয়ে চলে আসলো আকাশদের গাড়িতে। দুই পরিবার মিলে কেনাকাটা করে ফেলো। দেখতে দেখতে কেটে গেল 6 দিন। আজকে আকাশ আর মীরার হলুদ সন্ধ্যা। দুজনকে একসাথে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যেতেই মীরা চলে গেল তার বাসায়। এদিকে আকাশ কাজ করতেছে। পরের দিন সকাল 10টা। আকাশ গোসল করে বিয়ের পাঞ্জাবি পরে বসে আছে রুমে। এমন সময় সুমাইয়া আসলো, সাথে তার বান্ধবীদের নিয়ে। বাহ, আজকে তো তোকে বর সাজে অনেক সুন্দর দেখাচ্ছে। তাড়াতাড়ি বিয়ে কর, আর তোর বাসর রাতটা লাইভ টেলিকাস্ট করি আমরা। আমার বাসরাত লাইভ টেলিকাস্ট করে কি করবি? আমি তো আমার অফিসের বসকে বিয়ে করতেছি, সেই হিসেবে উনি আমার সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে, তোকে ধর্ষণ করবে নাকি তোর বউ? করতেও পারে, স্বাভাবিক বিষয়। আকাশ কথা বলতে বলতে জুম্মার নামাজের আজান দিয়ে দিল। আকাশ বাড়িতে বসে না থেকে গেল মসজিদে। নামাজ আদায় করে গাড়িতে এসে বসে। এক এক করে সবাই উঠে পড়লো গাড়িতে। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলে আসলো মীরাদের বাড়ির সামনে। এদিকে মীরা বেলকনি থেকে আকাশকে দেখতেছে। এই, তোরা গেট ছেড়ে দে, আমি তোদের টাকা দিয়ে দিব। মীরার কথা শুনে সবাই গেট ছেড়ে দিয়ে চলে গেল। এদিকে আকাশ সবাইকে নিয়ে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ হতেই কাজী এসে আকাশ এবং মীরার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। আকাশ মীরার পাশে বসে আছে বিছানায়। সবাই এক এক করে মিষ্টি খাওয়াতে লাগলো। সকল নিয়ম কানুন মেনে আকাশ এবং মীরাকে বিদায় দিয়ে দিল। রাত 9টায় আকাশ মীরাকে নিয়ে বাসায় আসলো। মীরাকে বরণ করে ঘরে নিয়ে গেল। এদিকে আকাশ হ্যাপলা কান্তের মতো দাঁড়িয়ে আছে। ভাইয়া, এখানে হাঁ করে দাঁড়িয়ে না থেকে ছাদে গিয়ে আড্ডা দাও, এটা ভালো হবে। আরিয়ার কথা শুনে গেল ছাদে। রাত 1টা। আকাশ তখনও আড্ডা দিতেছে। এটা দেখে তার মা বলতে লাগলো, আকাশ, রুমে যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি আম্মু। আকাশ আর দেরি না করে চলে গেল রুমে। দরজা খুলে প্রবেশ করতে মীরা এসে আকাশের পা ধরে সালাম করলো। এদিকে আকাশ মীরাকে উঠিয়ে তার বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, এই রাত হয়েছে অনেক, চলো বাসরটা করে ফেলি। চলো।
তবে ব্যথা দিবে না কিন্তু। ওকে যান। আকাশ ওই ছোট লোকের বাচ্চা, তোর লজ্জা করে না জেল থেকে এসে আমাকে তোর ওই মুখ আমাকে দেখাতে? তিশা, আমাকে তুমিও ভুল বুঝতেছো। ওই দিন আমি কিছুই করিনি। তুই একটা লুচ্চা ছেলে, তোকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছিলাম, আর এখন তার মাসুল দিচ্ছি। তুই আমার চোখের সামনে থেকে দূর হ, তোকে আমি আর বিশ্বাস করতে চাই না। তিশা, আমাদের সন্তানের কথাটা একবার ভাবো তুমি। ওই একদম আমাদের সন্তানের কথাটা একবারও বলবি না। ও শুধু তোর সন্তান, আমার না। পাপ হবে বলে ওকে আজও বাঁচিয়ে রেখেছি। যেদিন ও পৃথিবীতে আসবে তুই তোর সন্তানকে নিয়ে চলে যাবি। আমি তিশার কথা শুনে জানো আকাশ থেকে পড়লাম, আর চাচিমা এসে যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাজ, তুই আমার বাসায় এসেছিস কেন? তোর মুখটাও আমরা দেখতে চাই না। তুই আমাদের কাছে মারা গেছিস। আমার মেয়ে বিধবা হয়ে গেছে। তুই বের হ আমার বাসা থেকে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমি সেদিন কোনো অন্যায় না করলেও সাজানো নাটকের একটা নায়ক হয়েছিলাম, তাই চুপ করে রইলাম। কিন্তু ওই কথাটা শুনতে খুব কষ্ট হলো। আমার মেয়ে বিধবা হয়ে গেছে। আসলেই আমি তিশাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি সোফায় শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চাচিমা ডেকে তুললেন, বললেন খেতে আয়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ইনি কি রাতে আমাকে বকা দিয়েছিলেন? ফ্রেশ হয়ে নাস্তা করেছিলাম। আমার কোনো কাজ নেই, সারাদিন বাসায় বসে আছি। তিশা আমাকে দেখলেই বকা দেয়, তাই তিশার সামনে যাচ্ছি না, ছাদে বসে আছি। ভাইয়া, আমাকে কয়টা অঙ্ক করে দিবে? কথাটা শুনে চমকে গেলাম। পিছন ফিরে দেখি তামিম। যা আসতেছি। তামিমকে অঙ্ক করাচ্ছিলাম, কিন্তু অঙ্ক আর মিলাতে পারছি না। তারপরে উঠে আসলাম, একটু রুমে গেলাম, দেখলাম তিশা কিছু একটা খুঁজছে। কি খুঁজছো তিশা? আমাকে বলো, আমি খুঁজে দেই। ওই ছোট লোকের বাচ্চা, লুচ্চা, তুই আমার সাথে গা ঘেঁষে কথা বলতে আসবি না, তাহলে তোর খবর আছে। তোমার এইভাবে খুঁজতে কষ্ট হবে, তাই বলছি। এমন করে বকা দাও কেন? আমার কষ্ট হলে তোর কি? হাইসে দরদ দেখাতে। এবার আমার খুব রাগ হলো, তাই বললাম, আমি তোমার কথা ভেবে আসিনি, আমি আমার সন্তানের কথা ভেবেই আসছি। কি? তোর সন্তান মানে? ও শুধু আমার সন্তান। আমার সন্তানের দিকে হাত বাড়ালে তোর হাত আমি কেটে দিব। এবার আমি খুব অবাক হলাম। কি মেয়ে রে বাবা! তিশা, তুমি তো কালকে বললে আমার সন্তান আমার মতো খারাপ হবে, ওকে আমাকে দিয়ে দিবে। বের হ আমার রুম থেকে। আমিও বাড়াবাড়ি না করে বের হয়ে আসলাম, আর একটু মুচকি হেসে দিলাম। এভাবে তিশার বকা শুনে শুনে আমার 7 দিন কেটে গেল। ভাবলাম কিছু একটা করতে হবে, তাই একটা বন্ধুর কাছে গেলাম। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে বলল, সব পেপারস নিয়ে যেতে বলল। পরের দিন ওর কথা মতো গেলাম, আর কাস্টমার সার্ভিসে একটা চাকুরিও হলো। চাচা আমার চাকুরির কথাটা শুনে অনেক খুশি হলেন। চাচিমা বললেন, তুই যদি কোনোদিনও চাকুরি না পাইতিস তবুও আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছিস। চাচা তিশাকে আমার চাকরির কথাটা বলল, ও কিছুই বলল না, চুপ করে চলে গেল। চাচিমার কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এভাবেই চলে গেল 1 মাস। আজকে বেতন হলো, আমার হাতে টাকা, অনেক খুশি আমি। তখনই পুরনো কথা মনে পড়লো। রাজ, সামনের মাসে টিউশনির টাকাটা দিয়ে আমাকে একটা শাড়ি কিনে দিবা? তাই দৌড়ে মার্কেটে গিয়ে একটা নীল শাড়ি কিনলাম তিশার জন্য। তারপর বাসায় আসলাম। তিশা জানালার কাছে বসে আছে। আমি শাড়িটা এগিয়ে দিয়ে তিশাকে বললাম, তিশা, এই নাও তোমার শাড়ি। তিশা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে শাড়িটা নিল। আমি অনেক খুশি হলাম। ভাবছিলাম, কিন্তু আমার এই হাসি বেশি সময় রইল না। তারপর শাড়িটা আমার মুখের উপর ছুঁড়ে মারলো। তিশা, এটা কি করলে তুমি? তুই ভাবলি কি করে, ফকিরের বাচ্চা? তোর শাড়ি আমি পরবো? আমি শাড়িটা হাতে নিয়ে রেখে দিলাম। ইচ্ছে করছিল কষে একটা মাইট দেই, কিন্তু চাচা নিষেধ করছে। আমি যেন তিশাকে কিছু না বলি, তাই কিছু বললাম না। সন্ধ্যার সময় চাচা আসলেন। চাচাকে বাকি টাকাগুলো বুঝিয়ে দিলাম, এসে ঘুমিয়ে গেলাম। হঠাৎ সজাগ হয়ে কারো ঘুমড়ানোর আওয়াজ শুনলাম। লাইটটা অন করে দেখি তিশার বেড থেকে আওয়াজটা আসতেছে। আমি তিশাকে ডাক দিলাম, কোনো সাড়া নেই। আমি তিশার কাঁধে ঝাঁকি দিতেই তিশা আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। ওই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? তিশা, তুমি কান্না করছিলে তাই আমি আর কিছু বললাম না। হয়েছে, যা এবার।
আমি এসে সোফায় শুয়ে শুয়ে পুরনো কথাগুলো ভাবতে লাগলাম। তিশা আমাকে কতটা বিশ্বাস করত, আমি সব নষ্ট করে দিয়েছি। সবাই নিশ্চয়ই ভাবছেন কি এমন খারাপ কাজ করছি, তাই না? তাহলে আসুন ঘুরে আসি পুরনো দিনগুলোতে কি হয়েছিল। বিয়ের পরেও আমি টিউশনি করাতাম। তিশার বেশি চাওয়া ছিল না, শুধু বলতো পেমেন্ট পেলে তিশাকে একটা শাড়ি কিনে দেই, আর একদিন যেন ফুচকা কিনে খাওয়াই। বিয়ে করার আগে দেখতাম তিশা রিক্সা করে কলেজ যেত, কিন্তু বিয়ের পর আমার কাছে টাকা থাকতো না বলে দুজনেই হেঁটেই কলেজ যেতাম। চাচা টাকা দিলেও তিশা দিত না। আমি তিশার এমন বিহেভ দেখে অবাক হতাম, কেননা তিশা বিয়ের আগে মাসে চাচার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিত। সে আজ এত পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে চাইতাম কোনো কোম্পানিতে জব নিব, কিন্তু তিশা চাইতো আগে স্টাডিটা শেষ করি। ওর নাকি কোনো কষ্ট হয় না, তাই পড়াশোনায় করতাম বেশি। আমি সবাইকে নিয়ে খুব সুখেই ছিলাম, কিন্তু এ সুখ আমার বেশি দিন রইল না। একদিন টিউশনি থেকে বাসায় ফিরে দেখি তিশার কাজিন আবির আসছে। আমি ভিতরে ঢুকতে তিশা বলে উঠল, কি এত লেট করলে কেন? পড়াতে পড়াতে লেট হয়ে গেছে। তারপর তিশা সোফায় বসে থাকা ছেলেটার দিকে ইশারা করে বলল, ও আমার খালাতো ভাই আবির। আর আবিরকে বলল, এ আমার বর রাজ। তিশা আমার একটা হাত ধরে হেসে হেসে বলছিল। আমি আবিরের সাথে অনেক কথাই বললাম। রাতে আবির চলে গেল। পরের দিন তিশা বলল, আমি আজ কলেজে যাব না রাজ, তুমি যাও। কেন, তোমার শরীর খারাপ? আমি তিশার কপালে হাত দিয়ে বললাম। তিশা হেসে দিয়ে বলল, নো মিস্টার রাজ, আমি একদম ঠিক আছি। তাহলে কলেজে যাবে না কেন? আম্মু আব্বু খালামুনিদের বাসায় যাবে, আমিও যাব। তিশার কথা শুনে আমি তাকিয়ে রইলাম। তিশা আবারও বলে উঠল, আরে আবিরদের বাসায়। আমি আর কিছু না বলে কলেজে চলে আসলাম। কলেজে ঢোকার পর মনে হলো কেউ আমাকে ডাকছে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি আবির দাঁড়িয়ে আছে। প্রথমত, আবির এখানে কেন? আমি যাব না বলে কি নিতে আসছে, নাকি তিশার সাথে দেখা করতে আসছে? প্রশ্নগুলো আমি মনে মনে বললাম। তারপর আবিরের সামনে গেলাম। আপনি এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম রাজ। আমার সাথে দেখা করতে? কিন্তু কেন? আসো আমার সাথে, কিছু জরুরি কাজ আছে। বলে আবির আমাকে ওর গাড়িতে গিয়ে বসতে বলল। না ভাইয়া, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, অন্যদিন যাব আপনার বাসায়। তাছাড়া তিশা তো যাচ্ছেই। হা হা। আবির আমার কথাগুলো শুনে অট্ট হাসিতে ভেঙে পড়ল। আমি তার হাসির কারণটা ঠিক বুঝতে পারছি না। এমন করে হাসছেন কেন? আরে তোর কথা শুনে তুই ভাবলি কি করে তোকে আমার বাসায় নিয়ে যাব? আমার বাসায় একটা সোফায় বসার যোগ্যতা তো তোর নেই। তিশা যে তোকে কেন বিয়ে করলো সেটাই বুঝতে পারছে না। আমিও মুচকি হেসে বললাম, আপনি বুঝবেন না কেন করেছে। তো আপনার কথা বলা শেষ হলে আমি এখন যাই। আবির আবারও বলে উঠল, তুই তিশার জীবন থেকে সরে দাঁড়া, আমি তিশাকে ভালোবাসি। আবিরের কথাটা শুনে আমি জোরে হেসে দিলাম। কি ভাই, আমি বউকে ছেড়ে দিব? আপনাকে ডক্টর দেখানো দরকার, আমি যাই। আমি সামনের দিকেই পা বাড়াতেই আবির বলে উঠল, রাজ, তিশা শুধু আমার, তোকে আমি ঠিক সরিয়ে নিব। আমি আবারও হাসি দিয়ে চলে আসলাম। আবিরের কথাটা সেদিন পাত্তা দিলাম না। তিশাকে বলেছিলাম আবিরের সাথে কথা না বলতে। মেয়েটা অনায়াসে বলে দিল, ঠিক আছে, আর বলবো না। তার 1 মাস পর আমি কলেজে গাছের নিচে বসে বই পড়ছি। তিশা মাঠে বাকি বন্ধুদের সাথে গল্প করছে। আমি পুরোপুরি পড়ায় মগ্ন। এমন সময় কারো কথায় উপরে তাকালাম, দেখলাম সাদিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বললে আমাকে সাদিয়া? আমাকে একটু হেল্প করবে রাজ? কি হেল্প বলো? কোনো নোটস লাগবে? আরে না, নোটস না, অন্যরকম হেল্প। আসলে তুমি তো জানো আমি সোহানকে অনেক ভালোবাসি, কিন্তু ও আমাকে পাত্তাও দেয় না। প্লিজ রাজ, সোহানকে বুঝিয়ে বলো। তুমি বললেও ঠিকই শুনবে। দেখো সাদিয়া, এটা সোহানের পার্সোনাল ম্যাটার। আমি কি করব? প্লিজ রাজ, এমন করে বলো না, একটু দেখো। আরে কান্না করছো কেন? সত্যি বলছি সোহান, আমার ভালোবাসা মেনে না নিলে মরে যাব। সত্যি বলছি, আমি কিছু একটা করে ফেলবো। আচ্ছা, আমি সোহানকে বলবো। তাহলে এখনই চলো রাজ। সোহান কোথায় আছে আমি জানি, আর ও এখন একা আছে। প্লিজ রাজ, এইটুকুনি হেল্প করো। কি করব আমি বুঝতে পারছিলাম না। মেয়েটা কান্না করছে,
তাই যেতে রাজি হলাম, কিন্তু রাজি হওয়াটা আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। চলো তাহলে সাদিয়া। আমি বইটা ব্যাগে রেখে সাদিয়ার পিছু চললাম। আর যাওয়ার আগে তিশাকে ইশারা দিলাম আমার একটু কাজ আছে। সাদিয়া যাচ্ছে, আমি তার পিছু পিছু যাচ্ছি। কলেজের ক্লাস হওয়া সবগুলো রুমই অতিক্রম করে ফেলছি। পুরনো বিল্ডিংটার কাছাকাছি এসে গেছি। আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো। আমি সাদিয়াকে বললাম, আর কত যাবে? আর সোহান কোথায়? এই তো আর একটু। আমি আবারও চললাম সাদিয়ার পিছু। একটু গিয়ে সাদিয়া একটা রুমের দিকে ইশারা করে বলল, এই রুমে সোহান বসে আছে। আমার কেমন জানি লাগছিল। সোহান এখানে কি করছে? আমি কি ভিতরে যাব? জায়গাটা নির্জন, কি করি এখন? কিন্তু সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে পানি টলমল করছে, খুব মায়া হচ্ছিল। আমি ভাবলাম না, রুমে ঢুকলাম, কিন্তু রুমটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি একটু সামনে এগিয়ে গেলাম আর সোহানকে ডাকতে লাগলাম, সোহান, সোহান, এই সোহান, তুই কোথায় রে? এই অন্ধকার রুমে কি করিস? বেরিয়ে আয় বলছি সোহান। কোনো আওয়াজ না পেয়ে আমি দরজার দিকে তাকালাম। অদ্ভুত, দরজা বন্ধ হলো কেমন করে বুঝতেছি না তো। আমি সাদিয়াকে ডাকতে যাব, তখনই রুমে লাইট জ্বলে উঠল। আমি সামনে তাকিয়ে অবাক হলাম। সাদিয়া দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমি ঘুরে তাকালাম সোহানকে দেখার জন্য, কিন্তু না, সোহান কোথাও নাই। আমি সাদিয়াকে প্রশ্ন করলাম, সোহান কোথায় সাদিয়া? সোহান তো নেই রাজ এখানে। সোহান এখানে নেই মানে? আর তুমি দরজা বন্ধ করলে কেন? আবিরকে চিনো? আবির আমাকে পাঠিয়েছে, তোমাকে মিথ্যে বলে এখানে নিয়ে আসলাম। এখন দেখো কি করি। বলেই সাদিয়া চেঁচাতে চেঁচাতে লাগলো, বাঁচাও কেউ, রাজ আমার ক্ষতি করো না, ইত্যাদি ইত্যাদি বলে। আমি সাদিয়ার এমন বিহেভে স্তব্ধ হয়ে গেলাম। তখনই আমার মনে তিশা তো মাঠে বসে আছে, আর মাঠ থেকে এই চিৎকার শোনা যাবে। আমি তাড়াতাড়ি করে বের হতে গেলাম, কিন্তু সামনে সাদিয়া দাঁড়িয়ে চেঁচাচ্ছে। কেমন করে বের হব আমি? আমি যখনই সাদিয়াকে সরিয়ে বের হতে গেলাম, তখনই সাদিয়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি একটা সিটের কর্নারে গিয়ে পড়লাম। আমার ব্যাগটা একটু দূরে গিয়ে পড়লো। আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার পা কিছু একটার সাথে আটকে গেছে। অনেক চেষ্টা করেও বের করতে পারছি না। তখনই আমার নজর পড়লো আমার হাতে টপ টপ করে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। আমি কপালে হাত দিলাম। হ্যাঁ, আমার কপালটা একটু কেটে গেছে। আমি অনেক কষ্ট করে যখনই পাটা বের করে কোনো রকম উঠে দাঁড়ালাম, ততক্ষণে সবাই এসে গেছে। সাদিয়া তিশাকে ধরে কান্না করছে আর বলছে, আমি আসতে চাইনি রাজ, জোর করে নিয়ে আসছে। ও বলছে আমাকে কিছু নোটস দিবে, তাই আসছি। কিন্তু জানতাম না রাজ আমার সাথে এমনটা করবে। আমি ওকে বিশ্বাস করেছিলাম। তিশা, আমি রাজকে আঘাত না করলে আজ অনেক বড় ক্ষতি করে ফেলতো। তোকে অনেক ধন্যবাদ তিশা, ঠিক মতো এসে আমাকে বাঁচিয়ে দিলি। সাদিয়া নিজেকে দুটো হাত দিয়ে ঢেকে রাখছে আর কান্না করে। এক এক করে সব মিথ্যা বলে যাচ্ছে। তিশা সাদিয়াকে আমার সামনে এসে দাঁড়ালো। আমার চোখের দিকে তিশা তাকিয়ে আছে, ওর চোখে জল গড়িয়ে পড়ছে। আমি কিছু বলতে যাব, তিশা তখনই আমাকে একটা থাপ্পড় মারলো আর বলল, লজ্জা করে না? বউ রেখে অন্য মেয়েকে নির্জন জায়গায় ডেকে এনেছি। এই আমাদের ভালোবাসার মূল্য তোর কাছে? এই প্রতিদিন আমার ভালোবাসার কি দোষ ছিল? আমার কিসের কমতি ছিল? আমি তোকে কখনো দূরে সরিয়ে দিতাম। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই আমার স্বামী। তুই একটা খারাপ লোক। ভুল করেছিলাম আমি তোকে ভালোবেসে, তার চেয়ে বড় ভুল করেছিলাম তোকে বিয়ে করে। তিশা, আমি কিছু করিনি, আমাকে কেউ ফাঁসিয়েছে, বিশ্বাস করো। বিশ্বাস করবো? আবারও? নিজের চোখের সামনে এত কিছু দেখেও কেমন করে করব? বিশ্বাস আমার শেষ হয়ে গেছে। আমাকে একটাবার বিশ্বাস করো, আমার কথাটা একবার শোনো, আমি কিছু করিনি। বাহ বাহ, কি অভিনেতা! তাহলে এই ওড়নাটা এখানে আসলো কেমন করে? আমার কাছে পড়ে থাকা সাদিয়ার ওড়নার দিকে ইশারা করে বলল, তোর কপাল ফেটে রক্ত বের হলো কেমন করে? এই সবকিছু মিথ্যে। তিশা, আমি কিছু করিনি, কেন বুঝতে পারছো না? আমি আর বুঝতে চাই না, তোর এই মুখ আমি আর দেখতে চাই না। বলেই সাদিয়ার ওড়নাটা নিয়ে তিশা চলে গেল। একটু পর
পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না, সব ছিল আবিরের সাজানো নাটক। আমাকে ফাঁসিয়ে দিল। আবির ঠিক আজ আমাকে তিশার থেকে সরিয়ে দিল। আমাকে শুধু চাচা ছাড়া আর কেউ বিশ্বাস করতে পারলো না। অনেক চেষ্টা করেও চাচা আমাকে বার করতে পারলো না, কারণ তিশার নিজে সাক্ষ্য দিল আমি সাদিয়ার ক্ষতি করতে চাইছি। আমার 6 মাসের জেল হয়ে গেল। বাকিটা আপনারা জানেনই। বলতে বলতে রাজের 2 চোখ জুড়ে ঘুম নেমে আসলো। সকালে রাজ উঠে অফিসে চলে গেল। আজকাল রাজ তিশার সামনে কম যায়, তাই তিশাও আর বেশি রাগে না। রাজ একদিন অফিস থেকে ফিরে খুব অবাক হলো। তিশা আবিরের সাথে বসে হাসাহাসি করছে। আজ রাজের খুব রাগ হলো, কিন্তু চুপ করে থাকলো। একটু পর তিশা রুমে আসলো। তুমি আবিরের সাথে বসে হাসাহাসি করছিলে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই করছি, এর জন্য কারো কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না। তিশার কথাগুলো শুনে আজ আমার খুব রাগ হলো। কারো কাছে মানে? আমি তোমার বর, তাই আমি নিষেধ করছি, সো তুমি আবিরের সাথে কথা বলবা না, ব্যাস। তোকে আমি বর হিসাবে মানি না, আর কখনো মানবও না। তিশার কথা শুনে আজ আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই ঠাস ঠাস করে দিলাম 2টো থাপ্পড়। তিশা কান্না করতে লাগলো আর বলল, ছোট লোকের বাচ্চা, আজই এই বাসা থেকে বের হবি, তোর জায়গা এখানে নেই। আর একবার ছোট লোকের বাচ্চা বললে খবর আছে। শয়তান মেয়ে, লজ্জা করে না নিজের বর রেখে অন্য ছেলের সাথে হাসাহাসি করতে? আমি কি এমন করছি সারাক্ষণ বকা দিয়ে যাস? এবার থেকে আমিও ছাড়বো না। ওই আবিরের সাথে তোকে দেখলে খবর আছে। আমার অনেক রাগ হয়েছিল, তাই একদমই সবগুলো কথা বলে ফেললাম। তখনও তিশা কান্না করছিল। আমি দরজার দিকে তাকিয়ে অবাক হলাম। চাচিমা দরজার সামনে দাঁড়িয়ে আছে। জানি না রাগের মাথায় কি বলে ফেললাম। চাচিমা এসে আমাকে থাপ্পড় মারলো। বেরিয়ে যা আমার বাসা থেকে, এ বাসায় তোর জায়গা নেই। অনেক জ্বালিয়েছিস, এবার দূর হ। আমার মেয়ের নামে বদনাম করিস তাই না? আবার আমার মেয়ের গায়ে হাত তুলেছিস। তোকে জেলে পচিয়ে মারার দরকার ছিল। ছোটবেলা থেকে খাইয়ে পড়ে এত বড় করেছিলাম এর জন্যই, তাই না? যেদিন মা বাবা মারা গিয়েছিল কোথাও তো জায়গা পাসনি। আজ আমি জায়গা দিয়েছি বলে এত কিছু করছিস। বেরিয়ে যা আমার বাসা থেকে, এখনই বেরিয়ে যা। তোর মতো ছেলের কোনো জায়গা নেই। চাচিমা কথাগুলো বলেই আমার কাপড় একটা ব্যাগে ভরে আমার মুখের উপর ছুঁড়ে মারল। আজ আমারও খুব রাগ হলো, আর এত অবহেলা বকা সহ্য করতে পারছি না, তাই ব্যাগটা কাঁধে নিলাম। চাচিমা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর আমার মুখের উপর চাচিমা দরজা বন্ধ করে দিল। আমি কেন জানি আর সহ্য করতে পারছি না। অনেক প্রতিবাদ করতে ইচ্ছে করছে। না, আমি আর শহরে থাকবো না, চলে যাব গ্রামে। বাসার সামনে 10 মিনিট দাঁড়িয়ে থেকে রওনা দিলাম বাস স্টপের দিকে। রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, আমি তো এতিম, আর এতিম হয়েও অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছি। এখানে থেকে আর লাভ নেই। হয়তো চাচা এসেও একই ব্যবহার করবে, কারণ তার গায়ে হাত উঠিয়েছি, মিথ্যে বদনাম দিয়েছি। কম কি করেছি নাকি? যাই হোক, বাস স্টপে এসে গেলাম। টিকিট কেটে ওয়েট করতে থাকলাম বাসের জন্য। আর ভাবতে লাগলাম, চাচা মনে হয় ফোন দিবে বাসায় ফেরার জন্য, কিন্তু তাও ভুল হলো। আমার বাস এসে গেল। যাত্রা শুরু করলাম গ্রামে। রাতে তিশার বাবা এসে সবকিছু শুনে কিছুই বললেন না। তখনও তিশার মা অনর্গল বকে যাচ্ছে রাজকে। তিশার বাবা ছাদে গিয়ে দেখলো তিশা মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। উনি তিশার পাশে দাঁড়ালো আর রাজকে ফোন দিল। ততক্ষণে রাজ ফোন বন্ধ করে দিয়েছে, ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। তিশা যেন মন মরা হয়ে কি ভাবছে, যা তিশার বাবা ঠিক বুঝতে পারছে। ওর বাবার ডাকে তিশা বাস্তবে ফিরল। তিশা, তোকে কিছু কথা বলতে চাই। বলো বাবা, কি কথা? তুই রাজকে ভুল বুঝেছিস মা, ও নির্দোষ, কিছু করেনি। বাবা, তুমি কাকে নির্দোষ বলছো বলো তো? ওই দিন সাদিয়ার সাথে যা কিছু হয়েছে সব সাজানো নাটক ছিল। আবিরের কথাই সাদিয়া রাজকে ফাঁসিয়েছে, তোর কাছ থেকে রাজকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু কেন? আবির এমন কেন করবে? কারণ আবির তোকে ভালোবাসে। তুমি সব জানলে কেমন করে? রাজ বলেছে তুই খুব কষ্ট দিয়ে ফেললি রাজকে। ছেলেটার কেউ নেই রে মা, তুই ছাড়া। কোথায় গেল এখন কে জানে, ফোনটাও অফ দেখাচ্ছে। বলেই তিশার বাবা চলে গেল। কথাগুলো শুনে তিশার চোখ দিয়ে পানি পড়ছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তিশা।
কি বলবে? কত খারাপ করেছে রাজের সাথে। তিশা দৌড়ে রুমে গেল আর রাজকে কল দিল। এবার রাজের ফোনে রিং হচ্ছে। তিশা একটু হেসে দিল, মনে মনে ভাবতে লাগলো রাজ কোথাও যায়নি। পর মুহূর্তে তিশার মুখটা মলিন হয়ে গেল, কারণ রাজ ফোন কেটে দিল। তিশা আবারও ফোন দিল, এখন ফোন সুইচ অফ দেখাচ্ছে। সারা রাত তিশা ট্রাই করে গেল, কিন্তু রাজের ফোন বারবার অফ দেখাচ্ছে। তিশা বুঝতে পারলো রাজ আজ অনেক বেশি কষ্ট পেয়েছে, কিন্তু আবির এসব করেছে জানতে পারলে রাজের সাথে তিশা কখনো এমনটা করতো না। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। রাজের ঘুম ভাঙলো একটা লোকের ডাকে। রাজ হুড়মুড়িয়ে উঠল। বাস থেমে অটো করে চলে আসলো গ্রামে। বাড়িতে ঢুকতেই রাজের ছোট চাচিমা বলে উঠল, কি রে রাজ, তুই এত সকাল সকাল আসলি যে? রাজ কিছুই না বলে ছোট চাচাতো ভাই আরমানের রুমের দিকে পা বাড়ালো। পিছন থেকে চাচিমা আবারও বলে উঠল, কি রে তিশা কোথায়? তিশাকে নিয়ে আসলি না? রাজ এবারও চুপ করে রইল। রুমে ঢুকতেই আরমান যেন চমকে উঠল, আরে রাজ ভাইয়া যে, কখন আসলে? রাজ কোনো উত্তর না দিয়ে ব্যাগ রেখে বিছানায় শুয়ে পড়ল। আরমান পড়ার টেবিল থেকে উঠে এসে বলল, ভাইয়া তিশা আপু আসছে নাকি? রাজ এবার আরমানের দিকে একটু রাগী মুডে তাকালো। আরমান আর কিছু না বলেই চলে গেল। ছোট চাচিমা আর আরমান বুঝতে পারলো কিছু একটু তো হয়েছে। আরমান চুপ করে তিশাকে ফোন দিল। হ্যালো তিশা আপু। বলো আরমান। আপু বাসায় কি কিছু হয়েছে? রাজ ভাইয়া আসলো এখন, কিন্তু কারোর সাথে কথা বলছে না। রাজ গ্রামে গেছে? হ্যাঁ তো, একটু আগেই আসলো। আপু কিছু হয়েছে? অনেক কিছু। কি হয়েছে আপু বলো। তারপর তিশা আরমানকে সবকিছু বলল। আপু চিন্তা করো না, ভাইয়া ঠিক চলে যাবে। আমি আম্মুকে বলি তাহলে, রাখি তাহলে। আরমান ফোন রেখে ওর আম্মুকে সবকিছু বলল। তাহলে রাজকে কিছু বলিস না আরমান, ও চুপ করে থাক। তিশা দৌড়ে গিয়ে ওর বাবাকে বলল, আব্বু রাজ গ্রামে গেছে। ও গ্রামে চলে গেছে, তাহলে চিন্তা করিস না, চলে আসবে। কিন্তু তিশা কিছুতেই শান্তি পাচ্ছে না। আব্বু চলো গ্রামে গিয়ে রাজকে নিয়ে আসি। আমি অনেক অন্যায় করেছি, প্লিজ আব্বু চলো। দরকার হলে আমি যাব, তুই রেস্ট কর, একদম টেনশন করবি না, তোর শরীরটা ভালো না। বাবার কথা শুনে কিছুটা শান্তি পেলেও মুহূর্তেই মন খারাপ করে ফেললো। কত বকা দিয়েছি রাজকে, নিজের সন্তানকেও বকা দিয়েছি আমি। আমি কত নিষ্ঠুর হয়েছি। তিশা ওর পেটে হাত দিয়ে বলল, মাফ করে দিস আব্বুটা, তোর পচা আম্মুটাকে। রাজ একটু ঘুমানোর পর উঠে চাচিকে বলল, ছোট মা অনেক ক্ষুধা পাইছে, খেতে দাও তো। তুই রুমে গিয়ে বস, আমি নিয়ে আসছি। না ছোট মা, রান্না করেই বসে খাবো। এখানে বসে খাবি? তুই রুমে যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। এতিমের আবার টেবিলে খাবার, দাও তো। বলেই রাজ নিচে বসে পড়ল। ওর ছোট মা এতিম কথাটা শুনে এক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে। তারপর বলল, তুই এতিম কে বলেছে রাজ? আমরা কি মারা গেছি? খেতে দাও তো। এতিমকে এতিম বলবে না তো কি বলবে? আর এতিম শুনতে খারাপ লাগে না, বরং ভালোই লাগে। শুনতে শুনতে এতিম শব্দটাই ভালো লাগে। রাজ খাবার খেয়ে বেরিয়ে গেল। গ্রামের ছোটখাটো বাজারে গিয়ে ওর ছোটবেলার বন্ধু সজীবের সাথে দেখা করলো। আমাকে কোনো একটা কাজ দিবি সজীব, যে কোনো ধরনের কাজ হলেই চলবে। তোর মাথা খারাপ নাকি? এত পড়াশোনা করছস, এখন এইসব কাজ করবি? তোর করার মতো কাজ এখানে নাই। তুই যে কাজ করিস তাই করবো আমি, প্লিজ না করিস না। আমি ট্রাক থেকে মাল নামাই, তুই পারবি নাকি? আমি পারবো, তুই আমাকে কাজটার ব্যবস্থা করে দে। আমি তোর কাছে এইটুকু চাইছি, এই এতিমকে একটু সাহায্য কর। রাজ তোর মাথা ঠিক আছে তো? আর কি হচ্ছে বলতো? সব শুনলে কাজ দিবি তো? দিব, আগে বল। শোন তাহলে। তারপর রাজ সজীবকে সবকিছু বলল। সজীব কি বলবে বুঝতে পারছে না। রাজের জোড়াজড়িতে কাজে নিল। রাজ আজ প্রথম অনেক কষ্টের কাজ করছে। সজীব ওকে বারবার না করছে, কিন্তু রাজ আর কারো বোঝা হয়ে থাকতে চায় না। সারাদিন কাজ করে রাজ 500 টাকা পাইল, তা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। রাজের ছোট ভাই সারাদিন রাজকে খুঁজেছে। সন্ধ্যায় বাড়িতে ফিরলে তিনি খুব অবাক হলেন। রাজের গা ভর্তি ময়লা। রাজ তোর এই অবস্থা কেন? সারাদিন কোথায় ছিলি তুই? আমি কাজে গিয়েছিলাম সজীবের সাথে। এই নাও টাকা। রাজ ওর ছোট মার হাতে টাকাগুলো গুজে দিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে এসে রাজ শুয়ে আছে। এমন সময় ছোট মা এসে বলল, রাজ তুই এমন কাজ কেন করতে গেলি?
আমরা কি বলেছি তোকে কাজ করতে যেতে? রাজ হাউমাউ করে কেঁদে উঠল। ছোট মা, এই পৃথিবীতে আমার কেউ নেই, খুব এতিম আমি। আর এতিমদেরকে কেউ ভালোবাসতে পারে না, সবাই বুকে তুলে নিলেও আবার অবহেলা করে দূরে সরিয়ে দেয়। জানো ছোট মা, আমি যে এতিম, তিশার যোগ্য নই তা ভুলেই গেছিলাম। আমি স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছিলাম। জানো, কালকে চাচিমা সব মনে করিয়ে দিয়েছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, টাকা পয়সা খরচ করিয়ে বড় করেছে। ছোট মা, আমি এখানে থাকবো, কিন্তু টাকা রোজগার করে তোমাদেরকে দিব। আর যদি বাধা দাও তো আমি এখান থেকেও অনেক দূরে চলে যাব। প্লিজ ছোট মা, এই এতিমটাকে দূরে সরিয়ে দিও না। রাজ আস্তে আস্তে ওর ছোট মার কোলে মাথা রেখে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। তিশাও আজ ভালো নেই, ঠিক মতো খাওয়া করে না, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। এটা দেখে তিশার বাবা ছুটে চললেন গ্রামে। তিশা রাতে রাজের ছবিটা দেখছে আর কান্না করছে। রাজ, তুমি আমাকে অনেক ঘৃণা করো তাই না? করবেই তো। একজন স্ত্রী হয়ে আমি তোমাকে ভালোবাসতে পারিনি, খালি অবহেলা করেছে, সব সময় ছোট লোকের বাচ্চা বলে ডেকেছি। আমি তোমার কাছে কখনো গিয়ে দাঁড়াতে পারবো না। কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো? আমি যে অনেক অন্যায় করেছি। আমি তোমাকে অনেক দূর থেকেই ভালোবাসবো, তোমাকে ফিরে আসতেই হবে। আমি আর তোমার সন্তানের জন্য হলেও আসতেই হবে। কতদিন ফোন বন্ধ করে রাখবে বলো? আসতেই হবে। পাশ থেকে তিশার মা এসে বলল, তুই এভাবে কান্না করলে চলবে বল? বাচ্চাটার ক্ষতি হবে। এবার তো কিছু খেয়ে নে, তোর বাবা গ্রামে গেছেন, রাজ ঠিক চলে আসবে। তিশা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তিশা সেই বিকেলে একটু ছাদে উঠেছে, তখনই আবির আসলো আর গিয়ে দাঁড়ালো তিশার পাশে। তিশা আবিরকে দেখেই রাগে ফুলতে লাগলো। তুই এখানে এসেছিস কেন শয়তান? তুই আমার সবকিছু শেষ করে দিয়ে এখন কেন আসছিস? তোকে মেরে ফেললেও আমার প্রতিশোধ নেওয়া শেষ হবে না। আবির তিশার কথা শুনে হাসতে লাগলো। তিশা আবিরের হাসি শুনে অবাক হলো। সে সুযোগ আর হবে তিশা বেবি? আগে তোমার পেটের বাচ্চাটাকে শেষ করব, তারপর ওই রাজকে। কথা হলো আমি তোমাকে চাই। এটা তো দুঃস্বপ্ন, কখনো পূরণ হবে না। তুই আমার মনের রাজের জন্য একটু একটু ঘৃণা সৃষ্টি করেছিস। বলেই তিশা পাশ থেকে একটা লাঠি নিয়ে যখন আবিরকে আঘাত করতে গেল, আবির তিশাকে ধরে ফেললো। তিশার মুখে একটা রুমাল চেপে ধরলো। তিশা মুহূর্তেই ঘুমিয়ে গেল। আবির গাড়িতে করে তিশাকে নিয়ে চলে গেল তার বিশাল বড় বাংলোতে। তিশাকে নিয়ে একটা রুমে রাখা হলো। তিশা যখন চোখ খুললো তখন দেখলো কোন একটা অন্ধকার রুমে আছে। অনেক পানির পিপাসা পেয়েছে। একটু পরে দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করলো। তিশা স্পষ্ট দেখতে পেল এটা আবির। হাই তিশা বেবি, কেমন আছো তুমি? আবির, আবির আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। আমার বাবুটা অনেক ছটফট করছে। আবির প্লিজ। তিশার বাবা গ্রামে গিয়ে রাজকে অনেক বোঝালো, কিন্তু রাজ আসতে রাজি নয়। রাজের কান্না সহ্য করতে না পেরে তিশার বাবা ফিরে চলল। পিছন থেকে রাজ বলে উঠল, চাচা একটা কথা ছিল। বল, কি কথা? আমার সন্তানকে দেখে রেখো। আমি কোনোদিন তিশার সামনে গিয়ে দাঁড়াবো না, তুমি তিশাকে দেখে রেখো। তিশার বাবা আর কিছু বলতে পারলো না, বলবে বা কি করে? তিশা তো রাজকে কম কষ্ট দেয়নি, তবুও বলে গেল। তিশা অনেক কান্না করে, পারলে চলে আসিস। তিশা এভাবে ডিপ্রেশনে থাকলে তোদের সন্তানেরই ক্ষতি হবে। রাগ আর অভিমান কমলে চলে আসিস, তোর জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা থাকবে। যখনই তিশার বাবা চলে আসবে তখনই তার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওই পাশ থেকে তিশার মা কান্না করতে করতে বলল, তিশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসায় তো ছিল, এখন নেই। পুরো বাসা খুঁজেছি, কোথাও নেই। তিশার বাবা আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসলেন। রাজ রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, তিশার কিছু হলো না তো? রাজ ওর ফোনটা অন করলো, সাথে সাথে অনেকগুলো SMS আসলো। রাজ SMS গুলো পড়ে কান্না করে দিল। প্রতিটা SMS পাঠিয়েছে তিশা। রাজের কেমন জানি খারাপ লাগছে, তাই SMS গুলো না পড়েই ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল। রাতে তিশা খিদের জ্বালায় ছটফট করছে। আবির রুমে ঢুকে তিশার হাতে খাবার দিলেই তিশা খেয়ে নিল। আবির আমাকে ছেড়ে দাও প্লিজ। সেটা কি করে হয় তিশা বেবি? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো ডার্লিং। শয়তান, তুই জানোস না বিবাহিত? আমি অন্তঃসত্ত্বা।
তারপর কেন এমন করছিস? কালকের মধ্যে তোমার এই সন্তান পৃথিবীতে আসবে, বাট মৃত। আর এই অগ্রিম খবর সবার আগে জানবে তোমার বর রাজকে। বলেই আবির তিশাকে একটা থাপ্পড় মারল আর বলল, তোর অবস্থা এমন করব যা দেখে তোর বাবা চিন্তা করতে পারবে না আবির কতটা খারাপ। তোর বাবা আমার সাথে অনেক বড় প্রতারণা করেছে, তার মাসুল এখনই তুই দিবি। বলেই আবির চলে আসলো। তিশা আবিরের কথা বুঝতে পারছে না, ওর বাবা আবিরের সাথে কিসের প্রতারণা করেছে যার জন্য আবির আমার সন্তানকে মেরে ফেলতে চায়। তিশা আস্তে আস্তে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। না, আমাকে সুস্থ থাকতে হবে আমার সন্তানের জন্য। তিশার বাবা বাসায় ফিরে অনেক জায়গায় খুঁজলো, থানায় গিয়ে পুলিশকেও জানালো, আবিরের খোঁজ নিল। যতদূর সম্ভব জানতে পারলো আবির দেশে নেই, চলে গেছে 10 দিন আগে। তিশার বাবা ভাবতে পারছেন না আমার মেয়ের তাহলে কি হলো। রাজকে সব ফোন করে জানালো। রাজ চুপ করে থেকে ফোনটা রেখে আবার ঘুমিয়ে গেল। রাতে তিশা বাংলোর পিছনে দরজা দিয়ে পালালো। অনেকটা পথ তিশা পাড়ি দিয়েছে। তিশা আচমকা হেসে দিল। আবির আমার সন্তানের কিছুই করতে পারবে না, কিন্তু তিশা আর হাঁটতে পারছে না, পাগুলো অবশ হয়ে গেল। তাই একটা গাছের নিচে বসে ঘুমিয়ে গেল। যখন তিশার ঘুম ভাঙলো, তিশা আবিরের সেই বাংলোতে। ওয়েলকাম মাই সুইট হার্ট, সুপ্রভাত তিশা বেবি। তিশা বুঝতে পারছে না এখানে আসলো কি করে। তুমি কেমন করে ভাবলে পালিয়ে যাবে আমার কাছ থেকে? এত সোজা না তিশা, তুমি কখন আমার কাছ থেকে ছাড়া পাবে না। খেয়ে নাও, আজই তোমার সন্তানের শেষ দিন। বলেই আবির চলে গেল। তিশা আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ, তুমি আমার সন্তানকে বাঁচাও, একবার রাজের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। রাত সকালে উঠে কাজে চলে গেল, কিন্তু আজ রাজ কাজে তেমন মন বসাতে পারছে না, কেমন জানি করছে। যা লক্ষ্য করেছে সজীব। কিরে রাজ, কিছু হয়েছে? না রে, বলেই রাজ কাজ করতে লাগলো। হঠাৎ করে রাজের ফোনে একটা SMS আসলো। রাজ SMSটা দেখে থমকে গেল। নাম্বারটা আবিরের, আর SMSটা হলো, রাজ তোর তিশা এখন আমার কাছে, আর তোর সন্তানেরও শেষ সময়, পারলে ঢাকায় চলে আয়। রাজ বুঝতে পারলো তিশাকে পাওয়া যাচ্ছে না, এটা সত্যি। এতদিন ভেবেছিল রাজ হয়তো আমি যাতে ফিরে যাই তাই এসব বলছে। রাজ তাড়াতাড়ি করে আবিরের নাম্বারে কল দিল। সাথে সাথে আবির রিসিভ করলো আর বলল, মিস্টার রাজ, আপনি ঢাকায় আসেন, পরে কথা হবে। বলেই আবির ফোনটা কেটে দিল। রাজ কিচ্ছু বলার সুযোগ না পেয়ে আবার কল দিল, কিন্তু ওই পাশ থেকে বলছে, আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ হচ্ছে না। রাজ ঠাস করে পড়ল। কাজের ফাঁকে যা লক্ষ্য করলো সজীব। কি রাজ, কি হয়েছে? রাজ সজীবকে সবকিছু বলল। তুই আজই ঢাকায় যা ভাই, তিশাকে বাঁচা, তোর সন্তানকে বাঁচাবি তো নাকি? রাজ তাড়াতাড়ি বাড়িতে ময়লা কাপড় ছেড়ে রেডি হয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে থেকেও রাজ অনেকবার কল দিল আবিরকে, কিন্তু এখনো একই কথা বলছে। তিশা ভয় কান্না করছে। আবির বলেছে ও আমার সন্তানকে মেরে ফেলবে। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার সন্তানকে বাঁচাও। এমন সময় আবির আসলো আর বলল, ভেবেছিলাম তোমার সন্তানকে আজকেই মেরে ফেলবো, কিন্তু না, তোমার বর আসছে ঢাকায়। আমার পাওনা টাকা আদায় করে তোকে এমন শাস্তি দিব তিশা, তুই ভাবতেও পারবি না। বলেই তিশাকে আবির আরেকটা থাপ্পড় মারলো। তিশা কান্না করতে করতে বলল, আমার সাথে তোর কিসের এত শত্রুতা বল, কেন এমন করছিস? শত্রুতা তোর সাথে নয়, তোর বাবার সাথে। উনি আমাকে ঠকিয়েছেন, আমার সাথে বিজনেস করে টাকা মেরে দিয়েছে। আমিও টাকা আদায় করেই ছাড়বো, না হলে তোকে শেষ করে ফেলবো। বলেছিল তোকে আমার সাথে বিয়ে দিবে, সেখানেও ঠকিয়েছে। কি ভেবেছে তোর বাবা আমি কাউকে ছাড়বো না? বলে আবির টেবিলে ঘুষি মারলো। তিশা কান্না করছে আর বলছে, আব্বু এতটা নিচে নেমে গেছে, কেন এমন বেইমানি করলো আব্বু? রাত 10টায় বাসায় পৌঁছালো। তিশার বাবা মা রাজকে দেখে অবাক। চাচিবা কান্না করে বলে উঠলো, সত্যি তুই অনেক বেইমান, একটু কথা বলেছি তাই এভাবে চলে গেলি, আমায় ক্ষমা করে দিস বাবা। চাচিমা তুমি এসব কি বলছো? ঠিকই, তুই আমার মেয়েকে এনে দে। 3 দিন হলো তিশার কোনো খোঁজ নেই। তিশা আবিরের কাছে। কথাটা শুনে সবাই চমকে উঠলো। রাজ ওর চাচা চাচি মাকে সবকিছু খুলে বলল। তখনই রাজের ফোনটা বেজে উঠলো। রিসিভ করতেই আবির বলতে লাগলো, রাজ, কালকে সকাল 10টার মধ্যে
5 লক্ষ টাকা নিয়ে আমার সাথে দেখা করবি আর তিশাকে নিয়ে যাবি, না হলে তোর সন্তান খতম। এই আবির, তোর কিসের এত জেদ বলতো? কেন এমন করছিস? তোর শ্বশুর আমার টাকাগুলো অনায়াসে মেরে দিয়েছে, সেই 5 লক্ষ টাকা আমি ফেরত চাই। আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, চলে আসবি সকাল 10টা। আবির ফোন কাটার পর রাজ ওর চাচাকে জিজ্ঞেস করলো, কিসের টাকা আপনার কাছে যে আবির চাচ্ছে? 5 লক্ষ টাকা দিলেই ও তিশাকে ছেড়ে দিবে বলছে। আমি আর আবির একসাথে বিজনেস শুরু করছিলাম, ওর কাছ থেকে আমি অনেক টাকা মেরে দিয়েছি, যার জন্য ও আমার পরিবারের একের পর এক ঝামেলা লাগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি টাকা দিব, আমার মেয়েকে ছেড়ে দিতে বলো। দেখেছো, লোভে পাপ পাপে মৃত্যু। আজ তোমার জন্য আমার মেয়েটা না জানি কি হালে আছে। রাজ আর কিছু বলল না, চুপচাপ উঠে চলে গেল ওর বন্ধুদের কাছে। সোহান সহ সবার সাথে দেখা করে একটা প্ল্যান করলো কেমন করে তিশাকে বের করা যায়। শোন, আবিরকে তুই এখন কল দিবি আর বলবি আমি তিশার সাথে কথা বলবো, তো তিশাকে দিবে। আমরা ওর নাম্বার ট্যাগ করে লোকেশন ঠিক করে নিব। সো কালকে তুই যখন আবিরের সাথে দেখা করবি, ওই লোকেশন অনুযায়ী আমরা সেখানে গিয়ে তিশাকে নিয়ে আসব। কারণ আবির তিশাকে নিয়ে তোর সাথে দেখা করবে না, এটা কনফার্ম। পরেরটা পরে দেখা যাবে। সোহানের কথার সাথে সাথে সবাই একমত হলো। রাজ আবিরকে কল দিয়ে তিশার সাথে কথা বলতে চাইলো। আবির তিশাকে ফোন দিতেই তিশা কান্না করে বলতে লাগলো, রাজ প্লিজ আমাকে নিয়ে যাও, আমার জন্য না হলেও আমাদের সন্তানের। বলতেই আবির ফোনটা নিয়ে নিল আর বলল, ঠিক মতো চলে আসবি। কোনো পুলিশ বা চালাকি যদি করিস তো দেখবি আমি কত খারাপ হই। রাজ ওকে বলে রেখে দিল। সোহান ইশারা দিয়ে জানালো কাজ হয়েছে। পরের দিন সকাল 10টায় রাজ একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আবিরের জন্য। একটু পর একটা কালো গাড়ি করে আবির আসলো। আবিরকে দেখেই রাজ বলল, তিশা কোথায়? আরে আছে, আগে তো টাকাগুলো দে। রাজ আবিরের কথা শুনে মুচকি হাসতে লাগলো। রাজের ফোনে একটা SMS আসলো। সোহান লিখেছে, ভাই তিশাকে পেয়ে গেছি, ওকে নিয়ে বাসায় যাচ্ছি, তুই শালাকে সাইজ কর। রাজ জোরে জোরে হাসতে লাগলো। তখন আবির বলল, হাসছিস কেন? সাথে সাথে পুলিশ এসে আবিরকে ধরে ফেললো। তখনই আবির বলল, রাজ ভুলে যাস না, তিশা কিন্তু আমার কাছে। রাজ বলতে লাগলো, তুই এখানে আসার সাথে সাথে আমার বন্ধুরা তিশাকে বাড়ি নিয়ে চলে গেছে। তিশা এখন ওর বাবা মার কাছে। আবির রাজের কথা শুনে রাগে কটমট করতে লাগলো। পুলিশ আবিরকে নিয়ে যাওয়ার সময় আবির আবারও বলল, দেখে নিব তোকে রাজ, আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। আর তখন আমার সাথে করা চিটিংবাজির পুরো প্রতিশোধ নিব। দেখব তখন তিশা তোকে কি করে বাঁচাই আর তুই কি করে নিজের বউকে বাঁচিয়ে নিস। পুলিশ টানতে টানতে আবিরকে নিয়ে গেল। রাজ আবিরের কথাগুলো শুনে মুচকি হাসছিল আর বলল, আরে জানা বাবা, যখন সময় আসবে তখন দেখা যাবে। তখনই রাজের বন্ধুরা আসলো আর বলল, দোস্ত, তিশা ভাবি একদম ঠিক আছে, তুই কোনো চিন্তাই করিস না তো। কিন্তু দোস্ত, আমাদের একটা আবদার তোকে রাখতেই হবে। কি আবদার বল? আমি অবশ্যই রাখার জন্য চেষ্টা করব। তোরা আমাকে হেল্প করলি। বেশি কিছু না দোস্ত, শুধু আমাদেরকে তোর বাড়িতে একদিন খাওয়াতে হবে, তাও আবার তিশা ভাবির হাতের রান্না, তাহলেই হবে। ওই শালা, তুই খালি খাই খাই করিস কেন? আরে বুঝতে পারছিস না, এতে দুটো উপকার হবে। কি উপকার হবে শুনি? তিশা ভাবি তো তোর সাথে রাগ করে আছে, আমাদেরকে দাওয়াত করে খাওয়ালে দুজনের মান অভিমানটাও কমবে। এই তোর বুদ্ধি আছে বটে, মানতে হবে। ওকে একদিন আমার বাড়িতে দাওয়াত দিব। রাজ আর তার সব বন্ধুরা মিলে হাসাহাসি করছিল। ঠিক তখনই রাজের ফোনটা বেজে উঠল। রাজ ফোনটা হাতে নিয়ে দেখে চাচার ফোন। রিসিভ করা মাত্রই ওই পাশ থেকে চাচা বলে উঠল, রাজ তুই কোথায়? তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়, আমরা তিশাকে নিয়ে হাসপাতালে আসছি। চাচা, তিশা ঠিক আছে তো? আগে তো আসবি। চাচা আসতেছি। রাজ ওর বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে গেল। তিশার বাবা মা ওটির সামনে ওয়েট করছে। চাচা, তিশা ঠিক আছে তো? তখনই ভিতর থেকে নার্স বেরিয়ে আসলো। মিস্টার রাজ, আপনার জন্য গুড নিউজ আছে, আপনার মেয়ে হয়েছে। রাজের মুখে মুচকি হাসি ফুটে উঠল। রাজের বন্ধুরা বলল, তোকে তো আজকে ডাবল মিষ্টি খাওয়াতেই হবে, তা না হলে তোকে আর ছাড়ছি না। রাজ ভিতরে গিয়ে দেখলো তিশা শুয়ে আছে। রাজ যখনই ওর মেয়েটিকে তুলে কোলে নিবে
তখনই তিশা বলে উঠল, ওই তুই আমার মেয়েকে কোলে নিবি না, ও শুধু আমার মেয়ে আর কারো নয়। তিশার কথাটা শুনে সবার মুখের হাসি যেন 1 মিনিটে দূর হয়ে গেল। কি বলছিস মা? তোর মেয়ের বাবা রাজ? সবকিছু তো আবিরের জন্যই হয়েছে, তারপরও রাজকে অপমান করছিস কেন? মা, তুমি এখানে কথা বলবা না। যা কিছু করার আমি করব। রাজ আমাদের বাড়িতে আর থাকতে পারবে না, ও গ্রামের বাড়ি চলে যাবে। সাথে সাথে আমিও যাব, আর আমার মেয়েও। তিশা কি বলছে ঠিক কেউ বুঝে উঠতে পারছে না। রাজও আহাম্মক হয়ে দাঁড়িয়ে আছে। তিশা সবার মুখের দিকে তাকিয়ে হাসছে। সবাই ভয় পেয়ে গেল, তাই না? তখন সবাই বুঝতে পারলো তিশা সবার সাথে মজা করছে। রাজ আর তিশার মেয়েকে একে একে সবাই কোলে নিল। 3 দিন পর তিশাকে বাড়ি নিয়ে গেল। অনুষ্ঠান করে তিশা আর রাজের মেয়ের নাম রাখা হলো রোজা। ওই দিন রাজের সব বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়ানো হলো। একদিন তিশার কথা শুনে রাজ খুব অবাক হলো। রাতে তিশা রাজের পায়ে পড়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও রাজ, আমি তোমাকে অনেক অপমান করেছি। রাজ তিশাকে তুলে বলল, আমার কিছুই মনে নেই। তিশা রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাজ আবারও তার অফিসে জয়েন করলো। রাজ, তোমাকে একটা কথা বলি। বলো তিশা, কি বলবে? সেদিন সাদিয়া কি বলে তোমাকে ডেকে নিয়ে গেছিল? রাজ অনেকটা সময় তিশার দিকে তাকিয়ে থেকে বলল, সোহানের কথা বলে। ঠিক আছে, তুমি অফিস যাও। কিছু হয়েছে কি? হঠাৎ আজকে সাদিয়ার কথা বলছো? না, কিছু না। রাজ রোজাকে কোলে নিয়ে আদর করে অফিস চলে গেল। এইদিকে তিশা মনে মনে হাসছে। রাজকে সাদিয়ার কথা বললেই কেমন ভয় পায়। আর মাত্র 5 দিন বাকি পড়েই আসছে রাজ তিশার বিবাহ বার্ষিকী। এই 5 দিন আগে থেকে রাজের সাথে আমার ঝগড়া বাঁধতে হবে, তারপর রাজকে সাডেনলি সারপ্রাইজ দিব। তিশা সবকিছু রেডি করে রাখলো। রাজ বিকেলে বাসায় ফিরলো। রাজ আজ তিশার ব্যবহার দেখে খুব অবাক হলো। হঠাৎ তিশা এমন করছে কেন? রাজ বুঝতে পারছে না। রাজ খাবার খেয়ে রুমে গেল। তিশা মুখটা গোমড়া করে বসে আছে। রোজা কান্না করছে। এইদিকে তিশার কোনো ভ্রুক্ষেপই নেই। কি ব্যাপার তিশা? রোজা কান্না করছে আর তুমি চুপ করে বসে আছো যে? তাতে আমার কি? তোমার মেয়ে তুমি দেখে রাখবে। আমার মেয়ে মানে? আমাদের দুজনেরই তো মেয়ে রোজা। হইছে, তুমি তোমার মেয়েকে নিয়ে আমার সামনে থেকে যাও। কি হয়েছে তিশা? বলবা তো কেন এমন করছো? আমার খাবারটাও দিলে না। কিচ্ছু হয়নি তো। তিশা রুম থেকে চলে আসলো। আসার আগে দেখলো রাজ রোজাকে কোলে নিয়ে আনমনে কি যেন ভাবছে। তিশা একটা মুচকি হাসি দিয়ে চলে আসলো। রাজ ভাবতে লাগলো, তিশা এমন করছে কেন? আমাকে তিশা অবহেলা করুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু রোজাকে অবহেলা করছে কেন? রাজ রোজাকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর চাচাকে ফোন দেয়, কারণ তারা কয়েকদিনের জন্য গ্রামে গেছেন। রাজ জানে চাচারা কবে আসবে। তারপর রাত শুয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখলো তিশাও পাশ ঘরে ঘুমিয়ে আছে। রাজ বুঝতে পারলো তিশা কিছু একটা নিয়ে ক্ষেপে আছে। রাজ রোজাকে তুলে হাত মুখ ধুয়ে নিল। রোজা এখন একটু দাঁড়াতে পারে, মাত্র একটু আম্মু আর আব্বু বলতে পারে। রাজ তো অবাক। ছোট রোজা আদো আদো করে আব্বু ডাকে। তারপর রাজ তিশার কাছে রোজাকে রেখে অফিসে চলে যায়। তিশা রোজাকে খাবার খাইয়ে নেয়। তারপর ওর বান্ধবী নিহাকে ফোন দেয়। নিহাকে নিয়ে তিশা শপিং করে। আসার সময় তিশা রাস্তায় আবিরকে দেখে। আবিরকে দেখে তিশা সামান্য ভয় পায়। রাজকে আবিরের কথা বলবে ভেবে পরে আর বলে না। তিশা ওদের বিবাহ বার্ষিকী পালন করার জন্য সমস্ত আয়োজন করে নেয়, কিন্তু রাজকে কিছুই বুঝতে দেয় না। ওইদিকে রাজ ভাবতে থাকে তিশা কেন এমন করছে। রাজ বিকেলে বাসায় যায়। আজও তিশা রাজের সাথে কথা বলে না। রাজ তিশাকে জিজ্ঞাসা করে, তিশা তুমি এমন করছো কেন আমার সাথে? কি করেছি বলবা তো? রাজ অবাক হয়ে আছে তিশার কথা শুনে, কারণ রাজ অফিসে কোনো মেয়ের সাথে তেমন কথাই বলে না। তিশা তোমার কথা ভুল হচ্ছে। হয়েছে, তোমাকে আর ভালো সাজতে হবে না। রাজ ভেবে পাচ্ছে না তিশা কাকে নিয়ে সন্দেহ করছে। এইভাবেই 5 দিন কেটে গেল। তিশা ভাবছে কালকে রাজকে সারপ্রাইজ দিব। পরের দিন তিশা রাজের জন্য ওয়েট করতে লাগলো, কিন্তু রাজের ফেরার নাম নেই। রাজ তো কখনো এমন করে না। তিশা রাজকে ফোন দিল, কিন্তু ফোনটা অফ দেখালো। তিশা এবার খুব চিন্তায় পড়ে গেল। রাজ কি রাগ করলো নাকি? তিশা একের পর এক ফোন দিতেই থাকলো। তখনই কলিং বেলের আওয়াজ হলো। তিশা মুখেই আনমনে হাসি ফুটে উঠল।
তিশা তাড়াতাড়ি করে দরজা খুলে দেখলো ওর বাবা মা আসছে। তিশার মুখটা ক্ষণিকের জন্য মলিন হয়ে গেল। তিশার বাবা মা রোজাকে নিয়ে কথাবার্তা বলতে লাগলো। এমন সময় তিশার ফোনটা বেজে উঠল। তিশা এবারও অনেক আগ্রহ নিয়ে ফোনটা দেখে আবারও নিরাশ হয়ে গেল, কারণ আননোন নাম্বার দেখে। অবশেষে তিশা ফোনটা রিসিভ করলো। হাই তিশা বেবি, হাউ আর ইউ? তিশার আর বুঝতে বাকি রইল না কে কথা বলছে। ওই শয়তান, তুই আমাকে ফোন দিয়েছিস কেন? কুল বেবি কুল, তোমার প্রাণের স্বামী রাজ এখন আমার কাছে, পারলে তুমি এসে নিয়ে যাও। আমি ঠিকানাটা টেস্ট করে দিচ্ছি। আর হ্যাঁ, পুলিশকে ফোন দিয়ে ভুল করবেন না কিন্তু। তিশা কিছু বলার আগেই আবির ফোন কেটে দিল। সাথে সাথে একটা SMS আসলো, তাতেই ঠিকানা দেওয়া আছে। তিশার ওর বাবা মাকে সবটা বলল। তারপর রোজাকে ওর মায়ের কাছে রেখে রেডি হয়ে চলে গেল রাজকে বাঁচাতে। তিশা জানে আবির তিশাকে পেলে রাজকে ছেড়ে দিবে। যাওয়ার আগে তিশার বাবা পুলিশের কথা বললেন, কিন্তু তিশা না করলো। আবির তিশাকে মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে বলছিল, কিন্তু তিশা তার আগেই পৌঁছে গেল। তিশা দেখলো আবির রাজকে বেঁধে রাখছে। আবির, এবার রাজকে ছেড়ে দে, আমি এসেছি। ছাড়বো কি, তুমি নিয়ে যাবে? তিশা তুমি এখানে কেন আসছো? তিশা কোনো কথা বলছে না। তিশা তুমি চলে যাও বলছি, এই শয়তানের কাছে ধরা দিও না। আজ তোর বউকে আমি অনেক আদর করব, যার চিৎকার তুই এখান থেকে শুনতে পাবি, কিন্তু আফসোস কিছু করতে পারবি না। তিশা তুমি শুনতে পাচ্ছ ও কি বলছে? তিশা কি করবে বুঝতে পারছে না, তবে ও আজ আবিরের কাছে হার মেনে গেল। তিশা রাজকে বাঁচাতেই আবিরের দেখানো একটা রুমে গেল। পিছন থেকে তিশা রাজের চিৎকার শুনতে পাচ্ছিল, তবুও দাঁড়ানোর মতো কোনো রাস্তা পেল না। মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে এই দিনটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখছো। রাজ ভাবতে লাগলো তিশা ওই ঘর থেকে বাঁচাও বলে চিৎকার করবে, আর আমাকে এখান থেকে তা শুনতে হবে। তিশা যেই রুমটায় আছে আবির সেই রুমে গেল, আর রাজ মনে মনে আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি আমার তিশাকে বাঁচাও। ঠিক সেই সময় রাজ কান্নার আওয়াজ শুনতে পেল, তবে এটা তিশার কান্নার আওয়াজ না, এ তো আবির কান্না করছে। আবির শুধু বলছিল, ওমা বাছাও জলে গেল। রাজ কিছু বুঝতে পারছে না আবির কেন কান্না করছে। এমন সময় দেখতে পেল ওর 2 বন্ধু রাজকে পাহারা দেওয়া ছেলেগুলোকে মারছে। রাজ অবাক হয়ে শুধু দেখছে। তিশা আবিরকে লাঠি দিয়ে উদম কেলাতে কেলাতে বাইরে নিয়ে আসছে। আবির ওর 2 চোখ ধরে কান্না করছে। রাজের বন্ধুরা রাজের বাঁধন খুলে দিল আর বলল, ভাবি দিন বেশি করে। তিশা আবিরকে অনেক মারছে, আর আবির শুধু বলছে, ও বোন ছেড়ে দাও, আমাকে পুলিশে দাও, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না। আগে বল, আমার আর রাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে কোনোদিন? না বোন, আর কোনোদিন এমন করব না। তিশা তখনও আবিরকে মারছে। রাজ গিয়ে তিশাকে থামালো। পুলিশ এসে আবির ও তার ছেলেদেরকে ধরে নিয়ে গেল। রাজ এখনো বুঝতে পারছে না তিশা আবিরকে কি করলো। ও ওইভাবে চোখ ধরে কান্না করছিল। তখনই তিশা বলল, আমি বাসা থেকে মরিচের গুঁড়ি নিয়ে আসছিলাম। আবির যখন আমাকে ধরতে গেল, আর আমি গুঁড়িগুলো ওর চোখে মারলাম, কাজ হয়ে গেল। রাজ তিশার কথা শুনে হা করে তিশার দিকে তাকিয়ে রইল। তিশা রাজের মুখটা অফ করিয়ে দিয়ে বলল, এবার বাড়ি চলেন। রাজ বাসায় গিয়ে চাচা চাচিকে দেখে বলল, তোমরা এসে গেছো? তোর কিছু হয়নি তো বাবা? রাজ হেসে দিয়ে তিশা কি আবিরকে মারছিল তা বলল। তারপর রাজ রুমে গেল। রোজা ঘুমিয়ে আছে। রোজার কপালে একটা চুমু খেলো। তখন তিশা পিছন থেকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি ম্যারেজ ডে। রাজ সামনে ঘুরে অবাক হলো। আজ তিশা সেই শাড়ি পরছে যা একদিন তিশা রাজকে অবহেলা করে ফেলে দিয়েছিল, আর আজ যে ওদের ম্যারেজ ডে ছিল তা মনে ছিল না। তিশা এবার বলল, আমার গিফটটা? রাজ কি বলবে বুঝতে পারলো না। তুমি আমাকে আগে মনে করিয়ে দিবে তো? মনে নেই বললেই তো তোমার কাছে বানিয়ে বানিয়ে ঝগড়া করছি, যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারি। রাজ এখন বুঝতে পারছে সবকিছু। গিফট দিতে হবে না, তবে একটা কাজ করতে হবে। কি কাজ? আমাকে কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। রাজ তিশার বলার সাথে সাথে তিশাকে কোলে করে ছাদে নিয়ে আসলো। তিশা রাজের কোল থেকে নেমে রূপালী চাঁদ দেখতে লাগলো, কিন্তু রাজ কোথাও গেল। এমন সময় তিশা দেখলো রাজ তিশার সামনে হাঁটু গেড়ে দিয়ে বসে আছে, হাতে সামান্য একটা কাগজি ফুল। তিশা, আই লাভ ইউ। আমি সারাটা জীবন
তোমার পাশে থাকতে চাই। বলো, আর কখনো আমাকে অবহেলা করবে না? তিশার রাজের কাছ থেকে ফুল নিয়ে বলল, অবহেলা একটু বেশিই করতে হবে, না হলে ভালোবাসা কমে যাবে তো। আচ্ছা করিও।